হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড একটু বাড়াইনি। কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের লাস্ট যে ক্লাসটা হয়েছে আমরা নিয়েছিলাম, কোন কোন চ্যাপ্টার বলেন আরেকবার, দেখি মনে আছে কিনা আপনাদের। সাখাওয়াত, আপনার তো মনে থাকার কথা। মেহেদি, मैम आज के चैप्टर 13। 213। जी मैम। 12 কি নেওয়া হয়ে গেছে? না ম্যাম 12 হয় নাই। 12 তাহলে লাস্ট কোন দুইটা চ্যাপ্টার ছিল বলেন তো? मैम 10 और 11 হয়েছে লাস্ট ক্লাস আপনার। ওকে, ইয়েস। 10 and 11, 10 and 11-এ কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে দেন। আমাদের মাত্র 12, ইনক্লুডিং মি পার্টিসিপেন্টস। একটু আরো কয়েকজন আসুক, আমি একটু ওয়েট করি। বাট এই ফাঁকে আপনারা হচ্ছে 10 এবং 11-এর যদি কোনো কোশ্চেন থাকে সেটা একটু চ্যাট বক্সে দেন, আমি সেটার অ্যান্সার করি আপনাদেরকে। এরপর আমরা যাব। ঠিক আছে? আজকে হচ্ছে চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 13, এই দুটো শেষ করবো ইনশাল্লাহ। ওকে। ओके मैम।
মেহেদি, হৃদয়, আরেকটা জিনিস যেটা বলেন। আপনাদেরকে বলতে আসছি সেটা হচ্ছে আপনাদেরকে IS-24 আমি পড়তে দিয়েছিলাম, হ্যাঁ, বা জি বলেছিলাম ম্যাম। এটা নিয়ে একটু আমি জানবো আরো ডিটেলসে। কারণ এই যে এখন যে চ্যাপ্টার 12টা পড়াবো IS-24 এর অনেক কথাবার্তা এখানে আসবে। সো একটু দেখে নেন আপনাদের রেসপন্স, মানে আপনারা একটু অ্যাড করলে জিনিসটা সুবিধা হবে আমার বোঝাতে। ঠিক আছে, একটু শর্ট সামারি গুলো হলেও একটু দেখে নেন, সো দ্যাট ইউ ক্যান অ্যাড উইথ মি, যে মানে বুঝতে আপনাদেরও সুবিধা হবে, আমারও পড়াতে সুবিধা হবে। ঠিক আছে, একটু দেখে নেন।
ওকে, ফর্মালি শুরু করলাম যে কজনই আছে। আচ্ছা বলেন, IS-24 নিয়ে আপনাদের আর কি জিনিস জানলেন আমার সাথে একটু শেয়ার করেন, কি আছে? নাজবুন না হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। IS-24 কি নিয়ে এবং কি বলেছে? ম্যাম, আমি এখনই জয়েন করলাম তো দেখা হয়নি। ওকে মেহেদি। হৃদয়, মেহেদি রেসপন্স করেন। আমরা একটু গো থ্রু করি, বা আপনারা কি জানেন, যতটুকু জানেন সেটার সাথে যেন অ্যাড করতে পারি, সেভাবে আগাই। বলেন, কি জানেন? হৃদয় তালুকদার। ম্যাম আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমি একটু হসপিটালে ছিলাম কয়েকটা দিন, so আমি স্টাডি করতে পারিনি আর কি। ওকে মেহেদি। আমি জাস্ট ম্যাম মাত্র একটু গো থ্রু করতেছি আর কি। IS-24 রিলেটেড পার্টিজ ডিসক্লোজার সম্পর্কে বলা হয়েছে এখানে। প্রফিট এন্ড ফাইন্যান্সিয়াল পজিশনে রিলেটেড পার্টি ডিসক্লোজারের সব ট্রানজাকশন গুলা ঠিক মতে ঠিকভাবে ডিসক্লোজ করা হয়েছে কিনা এটা এই সম্পর্কে মানে বোঝানো হয়েছে। এটা কিভাবে কাজ করে, কেন ডিসক্লোজ করতে হবে? এটা যদি না করে তাহলে কি সমস্যা? অডিটরদের সাইড থেকে কি সমস্যা? ম্যাম বললাম এটা যে সম্ভবত করে নাই। মনে হয় ট্রান্সপারেন্সি ঠিক থাকার জন্য আর কি বিষয়টা করা হয়। ওকে, ট্রান্সপারেন্সি ঠিক রাখা। ওকে, সো এটা আসলে ইম্প্যাক্টটা কোথায় পড়ছে? এনি আইডিয়া যে রিলেটেড পার্টি ডিসক্লোজার আমি দিলাম না, বা তার সাথে ট্রানজেকশনের ডিটেলসটা আমি দিলাম না, সো এটার ইম্প্যাক্টটা আসলে কোন জায়গায় গিয়ে পড়ে? রিলেটেড পার্টি বলতে আসলে কাদেরকে বোঝায়? কোম্পানির ট্রানজাকশনের সাথে যারা জড়িত থাকে, যেমন ব্যাংক বা সাপ্লাই আদার। দে আর এ স্টেক হোল্ডার, দে আর নট রিলেটেড পার্টি। স্টেক হোল্ডার অ্যান্ড রিলেটেড পার্টি ইজ টু ডিফারেন্ট থিংস। ওকে, স্টেক হোল্ডার হচ্ছে যারা এই কোম্পানির ইনফরমেশন, যাদের জন্য উপকারী, বা যারা ইনভেস্টমেন্ট ডিসিশন নেয়, কিংবা যাদের যে কোনো কার্যক্রমের জন্য এই অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, দে আর স্টেক হোল্ডার্স। বাট রিলেটেড পার্টি, অলরেডি মনে হয় আমি কিছুটা লাস্ট ক্লাসেও হয়তো বলার চেষ্টা করেছি, রিলেটেড পার্টি ইজ সামথিং দ্যাট কমন কন্ট্রোল, অর্থাৎ কমনলি কন্ট্রোল করছে। ঠিক ম্যাম আছে। এক্সিকিউটিভ এন্ড ডিরেক্টরস দের বোঝায়। যে কজন ডিরেক্টর আছে, চেয়ারম্যান আছে, এমডি, ম্যানেজিং ডিরেক্টর সহ যারা আছে, তারাই আরো কোনো কয়েকটা কোম্পানি এটার সাথে রিলেটেড, ও আচ্ছা, তারাও এই সাবসিডিয়ারি কোম্পানি। কোম্পানি ইয়েস, এরাও। আচ্ছা। এগুলোর মধ্যে এরাও আছে। সো যেটা বলছিলাম আপনাদেরকে লাস্ট ক্লাসেও বোধহয়, যে একটা কোম্পানি যদি লিস্টেড হয়, সেই লিস্টেড কোম্পানির টাকাটা আসলে মূলত আসে আহ, জনগণের কাছ থেকে। সো আপনি জনগণের কাছ থেকে টাকা নিয়ে সেটার যদি ট্রু একটা রিপোর্ট না দিলেন, তাকে যদি 2 টাকার জিনিস 4 টাকা দিয়ে কিনে যদি লস দেখালেন, তাহলে তো লসের ভাগিদার জনগণ, রাইট? বা লাভ হলে লাভটা জনগণই পাবে। সো আপনারা ঠিক মতো ট্রানজ্যাকশন করলেন না, আপনি আপনার রিলেটেড পার্টির সাথে ট্রানজ্যাকশন করলেন বেশি দামে, যেটা কিনা মার্কেটে আপনি আরো কমের মধ্যে কিনতে পারতেন। তো যখনই করলেন না, তখন হচ্ছে গিয়ে আপনার এই প্রবলেম গুলো হয়, যে মার্কেটের যেই দামটা আছে 2 টাকা, আমি সেটাকে 4 টাকা দিয়ে কিনছি। সো আমি 2 টাকা কি করছি, ওই আমার রিলেটেড পার্টি যে কোম্পানি, বা আমার যে সাবসিডিয়ারি কোম্পানি, যারা কিনা লিস্টেড না, সেখানে হয়তো বা মালিক আপনারা আপনারাই, বাইরের কারো ক্যাপিটাল নেই, সো লাভ যা হবে আপনাদেরই। So তাকে লাভ দিয়ে আপনি আপনার কোম্পানির লস করছেন, যেটার ভাগিদার আসলে আলটিমেটলি জনগণ। সো এটা কিন্তু ট্রান্সপারেন্সিতে ডেফিনেটলি ইস্যু আছে, এটা কিন্তু একটা ফ্রডও, রাইট? যে আপনি জনগণকে ইনফরমেশনের হাইড করে, আহ, বেশি ইনফরমেশন, বেশি টাকার ইনফরমেশন দেখিয়ে আপনি হচ্ছে তাদের প্রফিটটাকে হাইড করছেন।
সো এইটা একটা কিছুটা ফ্রডের পর্যায়ে পড়ে, যার কারণে লিস্টেড কোম্পানিগুলোর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ম্যান্ডেটরি করে দিয়েছে যে রিলেটেড পার্টি রিলেটেড যত রকমের ডিসক্লোজার আছে, ট্রানজাকশন আছে, নিড টু বি ডিসক্লোজ, নিড টু বি ট্রান্সপারেন্ট, নিড টু বি ক্যালকুলেটেড, এবং অডিটররাও যেন এটা ভালো করে দেখে যে রিলেটেড পার্টি রিলেটেড সার্কুলারগুলো কি কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিয়েছে বা কোনগুলো ম্যান্ডেটরিলি তাদেরকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করতে হবে, প্লাস অডিটরদেরকে অডিট করতে হবে, সেটা যেন তারা করে। আদারওয়াইজ কিন্তু অডিটরদেরকেও পানিশ করবে। এটা হচ্ছে সার্কুলার, সার্কুলার যেহেতু আছে, আপনি যখন অডিটর ডেফিনেটলি আপনাকে সেটা কিন্তু দেখতে হবে। আপনি যদি না দেখেন তার মানে হচ্ছে আপনার ডিটেকশন রিস্ক, হয় আপনার এক্সপিরিয়েন্স নাই অথবা আপনি জানেন না, সেই রিস্কটা কিন্তু ডিটেকশন রিস্ক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, সো রিলেটেড পার্টি ইজ আ ভ্যারি ইম্পর্টেন্ট ইস্যু টু অডিট। আমরা এটাকে ভালো করে দেখবো যখনই আমরা অডিট করব সেই পার্সপেক্টিভে। ঠিক আছে, তো এটা আসলে একটা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার, যেটা চ্যাপ্টার 12 আমি পড়াচ্ছি, সেই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের ওই চ্যাপ্টারের যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা নর্মালি ক্লায়েন্টদেরকে দেওয়া হয়, সেটারই একটা ডেমো লেটার, সো দ্যাট উই ক্যান গো থ্রু, এবং যেটাতে কি আছে, কেন রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা দিতে হয়, কে কাকে দেয়, কখন দেয়, সবকিছুই আমরা আজকে চ্যাপ্টার 12 এর মাধ্যমে জানবো না। এঙ্গেজমেন্ট লেটার কে কাকে দেয় সেটা নিশ্চয়ই মনে আছে, হৃদয় একটু বলবেন কি প্লিজ? এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট লেটার ম্যাম অডিট ফ্রম ম্যাম ক্লায়েন্টকে দেওয়া হয়। ক্লায়েন্টকে দেয়, তাহলে রিটেন রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভাইস ভার্সা, ক্লায়েন্ট দিচ্ছে অডিট ফার্মকে। হ্যাঁ, কখন দেয়, এনি আইডিয়া? when you get the signed financial statement, অর্থাৎ আপনি প্ল্যানিং এর কাজ শুরু করলেন, শেষ করলেন, আপনি যখনই কাজ শুরু করবেন, মেইন কাজটা যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড, ভাউচিং থেকে শুরু করে রেকর্ডিং চেক এবং আদার্স কিছু, তখনই আপনাকে প্রথমেই হচ্ছে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সাইন কপি ম্যানেজমেন্টের কাছ থেকে নিতে হবে। সাইন কপি কেন নিতে হবে? কারণ তারা, আপনি যদি সাইন না নেন, তাদের ডেট সহ যদি উল্লেখ করে সাইন কপি না নেন, তাহলে তারা হর হামেশাই দেখবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, রাইট? জি ম্যাম। তাদের যখন মনে হবে তখনই তারা চেঞ্জ করছে। তাহলে আপনি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে কি ডিসিশন নিতে পারবেন আদৌ? অ্যানালাইটিক্যাল হুম, প্রসিডিউর করতে পারবেন? না ম্যাটারনিটি ম্যাম। করতে পারবেন? যদি করেনও, বারবার শুধু চেঞ্জ করতে হবে, রাইট? সো আমার কাজ শুরু করার আগেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে নিব তাদের কাছ থেকে, সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং সাথে সাথেই এই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা, সেটা একটু নিতে হবে। যে এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটাতে আমরা একটু পরেই দেখব কেন নিতে হবে, এটাতে এমন কিছু ওয়ার্ডিং আছে যেগুলো আসলে পরবর্তীতে আপনি যখন নেয়ার পরে যখন কাজ শুরু করবেন, তখন এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। যে হ্যাঁ, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার যেটা ক্লায়েন্টের কাছ থেকে এসেছে, সেখানে কি বলা এবং অ্যাকচুয়ালি তারা কি করছে। আমরা কি দেখি, পলিসিতে একরকম বলা, ওরা কাজ করে আরেক রকম, রাইট? ক্লায়েন্টের নিজের পলিসি নিজে ঠিক মতো ফলো করে না, থাকতো স্ট্যান্ডার্ড পলিসি, তো অনেক দূরের বিষয়। সো ওয়্যার মানে তাদের কোনো কনসার্নই নেই যে তাদের পলিসিতে কি আছে সেটা ফুলফিল করবে তারা, সেখানে তো আপনার মনে করেন যে এই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে কি আছে, কেন তারা দিচ্ছে, সেটা দেখা যায় যে অনেক সময় অডিটরি সেটা প্রিপেয়ার করে দিচ্ছে, তারা শুধু সাইন করছে, তারা জানেও না এটাতে কি আছে। বাট ইট শুড বি নোন বাই দ্য ক্লায়েন্ট যে আমি এটা নিচ্ছি, এখানে যা লেখা আছে সেটার ব্যতিক্রম যদি কিছু হয়ে থাকে, আমি সেটাতে কিন্তু রিপোর্ট দিব বা আমি সেটার অবজারভেশন দিব। সো সেটা তাকে জানিয়ে রাখা। ঠিক আছে, সো আমরা একটু দেখি আসলে এটাতে কি আছে এবং কিভাবে। ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আওয়ার অডিট। আবার এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্সও কিন্তু বলা হয়। এভিডেন্স তো জানেনি কি জিনিস, কেন নেওয়া হয়। সো ওই ইম্পর্টেন্ট এভিডেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্স হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার। সো ওয়াই, আমরা আগে গো থ্রু করি, আশা করি আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। সো written representation letter. This representation letter is provided in connection with your audit of the financial statement of ABC company. Just একটা demo version আমি দেখাচ্ছি for the year ended for the purpose of expressing an opinion as to whether the financial statement are presented fairly in all material respect in accordance with the IFRS.
উই কনফার্ম, এটা কিন্তু ক্লায়েন্ট বলছে, ক্লায়েন্টের কথা, যেহেতু ক্লায়েন্ট দিচ্ছে অডিট ফার্মকে। উই কনফার্ম টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিভ দেন ফলোইং রিপ্রেজেন্টেশন মেড টু ইউ ডিউরিং ইউর অডিট। অর্থাৎ আমাদের জানা মতে আমরা এখানে যেটা লিখছি সেটা সম্পূর্ণ জ্ঞানেই লিখছি, এবং সেটা ফুললি আমাদের রিপ্রেজেন্ট করছে আমাদের অর্গানাইজেশনকে বা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করছে। সো এগুলো সবগুলোই আসলে ধরে নেওয়া হয় যে সে যেটা বলছে সেটা সত্যি। সো তার পূর্ণ সম্মতি আছে। এখন দেখি সম্মতি দিয়েও যে কথাগুলো বলা আছে, দেখবেন যে এটা যখন বাস্তবের সাথে মিলাতে যাবেন অনেক জায়গায় আপনি অসঙ্গতি দেখতে পাবেন। হ্যাঁ, ইনকনসিস্টেন্স যেটাকে বলে, যে লেখা আছে একটা বাট সে করছে কিন্তু আরেকটা। সে আমরা একটু দেখি। We have fulfilled all responsibilities as set out in terms of the audit engagement dated at for the presentation of the financial statement in accordance with IS. In particular, the financial statement are fairly presented or give true and fair view. অর্থাৎ প্রথমে আমি এটা মাথায় ঢুকায় রাখেন, এটা দিচ্ছে কিন্তু ক্লায়েন্ট দিচ্ছে অডিটরদেরকে। তো ক্লায়েন্ট প্রথমে কি বলছে, প্রথম পয়েন্টটাতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যে পয়েন্ট, সেটাতে কি বলছে যে আমরা ফুলফিল করেছি, যে অডিট এঙ্গেজমেন্ট যেটা দেয়া হয়েছে যে ডেটে, সেখানে কিছু রেসপন্সিবিলিটি ছিল ক্লায়েন্টের, সেটা তারা ফুলফিল করেছে। তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে দিয়েছে অ্যাজ পার আইএস আইএফআরএস, সেগুলো মেনটেন করে, যেটা কিনা এঙ্গেজমেন্ট লেটারে কিন্তু বলা ছিল যে রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে সেটাকে দেয়া। Related party relationship and transaction have been appropriately accounted for and disclosed in accordance with the requirements of IS 24 and ISA 550. অনেকবার আসবে, যে জন্যই আমি আসলে রিলেটেড পার্টি জিনিসটা নিয়ে একটু কথা বলেছিলাম। রিলেটেড পার্টি রিলেশনশিপ বা ট্রানজাকশন হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ রিলেটেড পার্টি রিলেটেড যত রকমের ট্রানজাকশন আছে সবকিছুই অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টিং করা হয়েছে এবং ডিসক্লোজ করা হয়েছে IS 24 অনুসারে এবং ISA 550 অনুসারে। ঠিক আছে, ISA 550তেও বলা আছে যে রিলেটেড পার্টি রিলেটেড যত রকম ইনফরমেশন আছে সবগুলো যেন ডিসক্লোজ করা হয়। Third, ki all events subsequent to the date of the financial statement and for which IFRS require adjustment or disclosure has been adjusted or disclosed. কি বলেছে যে সাবসিকুয়েন্টলি যদি কিছু হয়ে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড, সাবসিকুয়েন্টলি যদি কিছু হয়ে থাকে দ্য ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ 30শে জুনের পরে যদি কিছু হয়ে থাকে যেটা কিনা অ্যাডজাস্ট করা দরকার, ডিসক্লোজ করা দরকার, সেটা ISA 560 অনুসারে অবশ্যই সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে অথবা ডিসক্লোজ করা হয়েছে। এমন কিছু আছে হয়তো বা, হ্যাঁ, এটার ইম্প্যাক্ট বা এটা অ্যাডজাস্টমেন্ট অ্যাজ পার IS 10 আছে, যে আপনার হচ্ছে সাবসিকুয়েন্ট ইভেন্ট ডিসক্লোজার গুলোকে আপনি অনেক সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্ট করতে হয় বা ডিসক্লোজ করতে হয় যদি মনে করেন সেটা আপনার 30শে জুনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিলেটেড, বাট সাবসিকুয়েন্টলি সেটার একটা ইম্প্যাক্ট দেখা দিয়েছে, সেটা আপনি কোথাও ডিসক্লোজ করা বা অ্যাডজাস্ট করা যদি লাগে ডেফিনেটলি সেটা করবেন। We have satisfactory title to all owned asset and there are no lien or encumbrances of such asset nor has any asset been placed. এটা তো আপনারা জানেন বোধহয় যে আমরা ওন অ্যাসেট যেগুলো আছে, যা কোম্পানির নামে যদি অ্যাসেট থাকে তাহলেই কোম্পানি দেখাতে পারবে, রাইট? যদি আমার এর ওর নামে যদি থাকে কোনো অ্যাসেট, সেগুলো কি কোম্পানি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবে? পারবে? নো। না ম্যাম। এটা ম্যানেজমেন্টের কাছ থেকে কনফার্মেশন আসতে হবে যে সকল অ্যাসেট গুলো যেগুলো তারা দেখিয়েছে সেগুলো হচ্ছে তাদের নিজেদের ওন অ্যাসেট, এর বিপরীতে কোনো লিয়েন নেই বা কোনো জায়গায় কোনো ধরনের কোনো ঝামেলা নেই, এই অ্যাসেট গুলো বন্ধকও দেওয়া হয়নি কোথাও, অর্থাৎ এগুলো সবগুলোই কোম্পানির অ্যাসেট, কোম্পানি এজন্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে আসলেই চেক করে দেখা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন কোনো অ্যাসেট আছে কিনা যেটাতে কিনা মালিকানা শিওর হওয়া যাচ্ছে না, অথবা ডকুমেন্টসে অন্য কারো নাম, কোম্পানির নাম ছাড়া, যদি ইফ ইউ ফাইন্ড সামথিং লাইক দ্যাট, দ্যাট শুড বি রিপোর্টেড। ঠিক আছে, কারণ সেটা কিন্তু বলে দিচ্ছে অলরেডি যে তার এরকম কোনো অ্যাসেট নেই যেটা কিনা কোম্পানি ওন করছে না।
আরো বলছে দেয়ার আর নো নন কমপ্লায়েন্স উইথ রেগুলেটরি রিকোয়ারমেন্টস দ্যাট কুড হ্যাভ আ ম্যাটেরিয়াল ইফেক্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন কোনো কিছু নেই যেটা কিনা নন কমপ্লায়েন্স, অর্থাৎ রেগুলেটরি রিকোয়ারমেন্টস। মনে করেন আপনি লিস্টেড কোম্পানি, আপনাকে বিসেক এর রুলস রেগুলেশন গুলো ফলো করতে হবে। আপনি ব্যাংক কোম্পানি, ব্যাংক, একটা ব্যাংক, তাকে আপনাকে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন গুলো ফলো করতে হবে। এনজিও হলে এনজিওবি রুলস রেগুলেশন গুলো ফলো করতে হবে। সো এই যে জিনিসগুলো করছে সেটার জন্য কোনো ধরনের নন কমপ্লায়েন্স নেই, অর্থাৎ যেই রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো তাদের আছে তাদের জন্য ম্যান্ডেটরি, তারা সবকিছুই কমপ্লাই করেছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করেছে। তো আপনার কাজ হচ্ছে অ্যাজ অডিটর এটার পরে, এটা নেয়ার পরে একটু দেখা আসলে রেগুলেটরি কমপ্লায়েন্স কি কি এই অর্গানাইজেশনের জন্য, and how they manage it। হ্যাঁ, তারা কি আসলে কমপ্লাই করেছে, না এমন কোনো নন কমপ্লায়েন্স ইস্যু আছে বাট স্টিল দে আর সেইং উই আর আ কমপ্লাইড। হ্যাঁ, সো এগুলো আমরা অডিটর হিসেবে দেখবো। Financial statement disclosed all the facts of which we are aware that are relevant to the entity's ability to continue। অর্থাৎ কোম্পানি এটা এনশিওর করবে যে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাবিলিটি টু কন্টিনিউ, অর্থাৎ 12 মাসের বেশি চলবে, মানে হচ্ছে কোনো ধরনের গোয়িং কনসার্ন, কোনো থ্রেট নেই, সেটাকে সে এনশিওর করছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করা হলো সমস্ত জিনিস যেখানে আসলে কোম্পানি কন্টিনিউ করতে পারবে বা কন্টিনিউ করবে, সেই অ্যাবিলিটি কোম্পানির আছে। সো এরপরেও যদি আপনি অডিট করতে গিয়ে কোনো ধরনের কোনো আহ, ঘটনা দেখেন যেটা কিনা আসলে নন কমপ্লায়েন্স বা গোয়িং কনসার্ন আসলেই কোনো থ্রেট আছে, তাহলে ডেফিনেটলি ইট শুড বি রিপোর্টেড যে গোয়িং কনসার্ন থ্রেট আছে এবং সেটাকে আমরা প্রেজেন্ট করছি। সো তারপরে হচ্ছে ইন প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ইউজেস সিগনিফিকেন্ট অ্যাজাম্পশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এস্টিমেটস which are reasonable and have been disclosed in the financial statement ISA 540। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক সময় এস্টিমেটেড ফিগার থাকে না, আমরা আপনাদেরকে বোধহয় পড়িয়েছি এস্টিমেটেড ফিগার, যে এটা হতে পারে, বা মনে করেন যে ইলেকট্রিসিটি বিল পরে আসতে পারে, কিংবা কোনো একটা মামলা চলছে, এটা কত দিতে হবে, কি আসবে না আসবে সেটা আনসার্টেন। সেই ধরনের অ্যাজাম্পশন রিলেটেড কিছু ফিগার থাকে যেটা কিনা তারা বলছে কি যে অ্যাজাম্পশন গুলো রিজনেবল এবং সেটার পিছনে যথেষ্ট যুক্তি আছে। সো আপনি যখন অডিট করতে যাবেন, আপনি যখন প্রভিশন, অ্যাজাম্পশন এই ফিগার গুলো দেখবেন, ডেফিনেটলি তাদের সাথে কথা বলবেন যে এটা আসলে ব্যাকগ্রাউন্ড কি এবং সেটা তারা কিভাবে কি ম্যানেজ করছে, রিজনেবলনেস যে বলছে সেটা কি আসলেই ঠিক কিনা। ওকে, তারপরে হচ্ছে উই হ্যাভ নো প্ল্যান অর ইন্টেনশন দ্যাট মে ম্যাটেরিয়ালি ইফেক্ট দ্য ক্যারিং ভ্যালু অর ক্লাসিফিকেশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। অ্যাসেট এবং লাইবিলিটি কখন ক্লাসিফাই হয়, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কখন ক্লাসিফাই হয় অ্যাসেট এবং লাইবিলিটি? ম্যাডাম, ব্যাংকের ক্ষেত্রে যদি লোন রিপেমেন্ট শিডিউল টাইমে লোন রিপেমেন্ট না করে তখন মনে হয় ক্লাসিফাইড হয়। যখন আমি ডিসাইড করবো আমার কোম্পানিকে আমি লিকুইডিটেশনে দিব, অর্থাৎ ডেমোলিশ করে ফেলবো, সকল দেনা পাওনা সবকিছু শোধ করে। সো দেনা পাওনা শোধ যখন করব তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো নন কারেন্ট অ্যাসেট থাকবে না, কোনো নন কারেন্ট লাইবিলিটি থাকবে না, সব হয়ে যাবে কারেন্ট অ্যাসেট, সব হয়ে যাবে কারেন্ট লাইবিলিটি। অর্থাৎ ক্লাসিফিকেশনটাকে চেঞ্জ করে সবগুলো কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লাইবিলিটি কি কি পে করা যায়, বা কোম্পানির ক্যাপিটাল থেকে কি কি পে করা যায়, সেগুলোর পরে যদি পে করে কিছু থাকে তাহলে কোম্পানির মালিকরা নিবে, আদারওয়াইজ যদি পে করে কিছু না থাকে কিভাবে ওটা সলভ করবে সেই উপায়গুলো বলা থাকে। সো ক্লাসিফিকেশন বা ক্যারিং ভ্যালু এটা হচ্ছে যখন কোম্পানির ইন্টেনশন থাকে কোম্পানিটাকে ডেমলিশ করে ফেলবে বা লিকুইডিটেশনে যাবে। ওকে, we have disclosed to you the result of our assessment of the tax that the financial statement may be materially misstated as a result of fraud। ক্লায়েন্ট বলছে ফ্রড রিলেটেড কোনো কিছু যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ম্যাটেরিয়ালি মিসস্টেটেড করতে পারে, এরকম যদি কোনো কিছু আমরা জেনে থাকি অবশ্যই আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করব এবং সেটার রিলেটেড ইনফরমেশন গুলো আপনাদেরকে দিব। We have disclosed to you the identity of entities, related party and all related party relationship and transaction which we are aware। So related party আবারও এসেছে কথাটা, তারা বলছে যে related party related everything আপনারা যেটা অডিট পারপাসে চাইবেন সবকিছুই তাদের কাছে অ্যাভেলেবল, তারা সেটাকে প্রোভাইড করবে, কি রিলেশন কি ট্রানজাকশন এভরিথিং শুড বি নোটেড অ্যান্ড ডিসক্লোজড। There are no contingencies and events
having occurred after the statement of financial position date that could have a material impact on the condition of asset and liabilities on the financial position date and are of such importance that non-disclosure আচ্ছা এটা এখানে বলেছে যে এমন কোন যদি কন্টিনজেন্সিস থাকে যে কন্টিনজেন্ট অ্যাসেট কন্টিনজেন্ট লায়াবিলিটি এরকম কিছু যদি থেকে থাকে অ্যাজ পার IS 7 হয়তোবা সো ওইটাকে তারা আহ গুরুত্ব সহকারে দেখছে অর্থাৎ মনে করেন যে কোনো একটা জমি নিয়ে মামলা চলছে হয়তো বা আপনি জিতে যাবেন সম্পত্তিটা আপনার হয়ে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত মামলাটা ক্লোজ হচ্ছে এবং আপনি সার্টেইন যে আপনি হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা আপনি এই ল্যান্ডটার মালিক হতে যাচ্ছেন আপনি কি তার আগে দেখাবেন সার্টেইন না হওয়ার আগে নো। নো সো অ্যাসেটের ক্ষেত্রে কন্টিনজেন্ট অ্যাসেটের ক্ষেত্রে সার্টেন হওয়ার আগ পর্যন্ত দেখানো যায় না বাট লাইবিলিটির ক্ষেত্রে যখনই দেখবেন যে প্রবাবল মানে দিতে হবে এরকম একটা পসিবিলিটি আছে তখন থেকে প্রভিশন রাখতে হয় সো আবারও বলছি এটা হয়তো ম্যাম আপনার PL এর বইটা পড়লে ভালো করে বুঝতে পারবেন কন্টিনজেন্ট অ্যাসেট এবং কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায় ইন বেঙ্গলি সম্ভাব্য সম্পদ হচ্ছে বা কন্টিনজেন্ট অ্যাসেট হচ্ছে যদি সার্টেইন হন যে হ্যাঁ এটা আমার সম্পত্তি হতে যাচ্ছে আমি উইন করেছি জাস্ট হচ্ছে গিয়ে এখন বাকি ফাইনালাইজ করাটা সো মামলা টামলা সবকিছু ডান আমি জিতে গিয়েছি সার্টেইন হলেই একমাত্র আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবো কন্টিনজেন্ট অ্যাসেট বাট কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে সার্টেইন হওয়া লাগবে না তার আগেই যদি পসিবিলিটিও থাকে 60% পসিবিলিটিও যদি থাকে যে আমাকেই পে করতে হবে আমার দায়িত্ব হচ্ছে প্রভিশন রাখা শুরু করে দেয়া ঠিক আছে সো আমি প্রভিশন রাখা শুরু করে দিব যদি দেখি যে আমাকেই আসলে পে করতে হচ্ছে তাহলে একবারে যেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট না পড়ে সেজন্যই আসলে একটু একটু করে প্রভিশন রেখে এগিয়ে যেতে হবে সো দ্যাট ইজ দ্য থিম অফ দিস পয়েন্ট আশা করি বুঝাতে পেরেছি এনি আদার ম্যাটার্স দ্য অডিটর মে কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যেই টপিকগুলো ছিল যেটা কিনা ক্লায়েন্ট আপনাদেরকে ডিসক্লোজ করেছে বাই রিটেন রিপ্রেজেন্টেশন লেটার সেটা আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া ইনফরমেশন প্রোভাইডেড এমন আরো কিছু জিনিস আছে যে ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে সে এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের মাধ্যমেই বলে দিচ্ছে এখানে লেখাগুলো অনেকখানি কিছু কিছু জায়গায় এঙ্গেজমেন্ট লেটারের সাথে মিল আছে কারণ রেসপন্সিবিলিটি গুলো তো আসলে সব জায়গায় সেমই থাকবে আপনার কি রেসপন্সিবিলিটি আমার কি রেসপন্সিবিলিটি সো সেই জায়গা থেকে যদি বলি access to all information of which we are aware that is relevant to the preparation of the financial statements such as records, documentation and others matters অর্থাৎ অডিটরদেরকে সব জায়গায় অ্যাক্সেস দিবে তারা যেটা যেটা দরকার যেখানে রেকর্ড ডকুমেন্টেশন অডিট পারপাসে যা দরকার সে জায়গায় অ্যাক্সেস দিবে additional information that you have requested from us for the purpose of the audit অডিটের পারপাসে যদি আরো কোনো এডিশনাল ইনফরমেশন লাগে ক্লায়েন্টকে যদি অডিটর রিকোয়েস্ট করে সেগুলোও ক্লায়েন্ট প্রোভাইড করবে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু দ্য পার্সন উইদিন দ্য এন্টিটি ফ্রম হুম ইউ ডিটারমাইন্ড ইট নেসেসারি টু অবটেন অডিট এভিডেন্স যদি মানে কালেক্ট করার পারপাসে যদি মনে হয় যে কারো কারো কাছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস কোম্পানি অডিটরদেরকে দিবে হি ক্যান কারণ আপনার HR ডিপার্টমেন্টে যেতে হতে পারে সেলস ডিপার্টমেন্টে যেতে হতে পারে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে যেতে হতে পারে সো ইফ ইউ উইথড্র দ্য ব্যারিয়ার সো অডিট উইল বি ইজি তারা যেতে পারবে ইনফরমেশন নিতে পারবে কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানেই হচ্ছে এগুলো সব কানেক্টেড রাইট সো দে শুড গো দেয়ার all transactions that have been recorded in the accounting records and accounting software reflected in the financial statement অর্থাৎ সফটওয়্যারটার রেলিভেন্স নিয়ে কথা বলেছে যে আমাদের এখানে যে কয়টা ট্রানজাকশন রেকর্ড হয়েছে সবই সফটওয়্যারই মানে ইয়া করছে এন্ট্রি নিচ্ছে এবং সেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট করছে তার মানে কি সফটওয়্যারের স্বচ্ছতা আছে সফটওয়্যারের কাজে তাদের আস্থা আছে সো আসলে ওইটা থেকে যেটা প্রডিউস হয় তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলা হয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মোর রিলায়েবল I have disclosed to you the result of your assessment of the tax that the financial statement may be materially misstated as a result of fraud. অর্থাৎ তারা আরো ডিসক্লোজ করেছে যে যদি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কিছু হয়ে থাকে ফ্রড রিলেটেড কিছু হয়ে থাকে সেই ইনফরমেশন গুলো অবশ্যই অডিটরদেরকে পাঠাবে We have disclosed to you all information in relation to fraud and suspected fraud যদি মানে অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট কোনো ফ্রড করে থাকে কোনো এমপ্লয়ি কোনো ফ্রড করে থাকে অন্য কোনো ভাবে ফ্রড হয়ে থাকে ফ্রড আসলে ধরা অডিটরের কাজ না বাট অডিটর যদি মানে কোনো হিন্টস পায় বা ম্যানেজমেন্ট যদি তাদেরকে কোনো হিন্টস দেয় তাহলে কিন্তু জিনিসগুলো পসিবল বের করে আনা
We have disclosed to you all information in relation to allegation of fraud or suspected fraud affecting the entity's financial statement communicated by the employees, former employees, analysts, and regulatories and others. অর্থাৎ কোম্পানির সমস্ত ইনফরমেশন যেগুলো ডিসক্লোজ করা হয়েছে এবং যদি এলিগেশন টু ফ্রড থাকে তাহলে কোম্পানি তার যে সমস্ত এন্টিটি আছে সবাইকে জানিয়েছে এবং এই ব্যাপারে সতর্ক করেছে, অর্থাৎ এই ইনফরমেশন অডিটরকে দিবে সো দ্যাট অডিটরও যেন এটা একটু ফলো আপ করতে পারে কি অবস্থায় আছে। We have disclosed to you all known instances of non-compliances or suspected non-compliances with laws and regulator. Those effects have been considered when preparing the financial statement. অর্থাৎ নন কমপ্লায়েন্স যদি কোনো ইস্যু থাকে ডেফিনেটলি তারা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং সেটা যদি জানে অবশ্যই সেটা তারা ইমপ্রুভ করার চেষ্টা করবে। সো এরকম নন কমপ্লায়েন্স কিছু আছে কিনা তারা বলেছে যে তাদের নেই, কিন্তু আমরা অডিটর হিসেবে চেক করতে হবে আসলেই আছে কিনা। We have disclosed to you the identity of the entities related party and all the related party relationship and transaction which we are aware, অর্থাৎ এখানেও ইনফরমেশনের জায়গাতেও রিলেটেড পার্টি, যে রিলেটেড পার্টি রিলেটেড সব ইনফরমেশন সব রেকর্ড সবকিছুই কোম্পানি দিবে সো দ্যাট অডিটরের উপর অডিট করতে পারে এবং ডিসিশন নিতে পারে। ঠিক আছে, এনি আদার ম্যাটার দ্য অডিটর মে কনসিডার নেসেসারি। সো এটা ছিল মোটামুটি চ্যাপ্টার 12 এটা নিয়েই, যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কি, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কখন দিতে হয়, রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে কি আছে, এই সব কিছু নিয়ে। সো ফ্লোর ইজ ওপেন, আপনারা এখন হচ্ছে এটা নিয়ে হয়তো কথা বলতে পারেন। ম্যাম একটা প্রশ্ন ছিল। দাঁড়ান দিচ্ছি। জি মীর বলেন, কোশ্চেন বলেন। ম্যাম রিটেন রিপ্রেজেন্টেশন আমরা কি ওটিটি গিয়ে সাথে সাথে দিব নাকি এটা এক্সিট মিটিং এর সময় দিব? না, এক্সিট মিটিং এর সময় দিলে তো আসলে আপনি আর চেক করতে পারছেন না। আপনি তো অলরেডি দেখেছেন যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের যে কথাগুলো আছে সেগুলোকে আসলে চেক করতে হচ্ছে আমাকে, মানে যেটা বলা আছে সেটা আমি আবার চেক করে দেখছি আসলেই সেটা ঠিক কিনা, বা এটার কথার সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু মিলিয়ে দেখছি। সো এটার জন্যই এটা হচ্ছে, যখন আপনি নর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তাদের কাছ থেকে কালেক্ট করবেন, যেটার উপর আপনি আসলে ম্যাটেরিয়ালিটি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এগুলো করার জন্য যখন কালেক্ট করবেন, তখন কালেক্ট করে নিলে যে নন কমপ্লায়েন্স আছে কিনা, আসলেই কি অ্যাসেট গুলো তার কিনা, এগুলো যে সেই যে একটা আহ, আপনাকে স্বীকারোক্তি দিয়েছে সেটার সাথে আপনি ক্রস ম্যাচ করতে পারবেন। ঠিক আছে। ম্যাম এই রিটেন ওকে। রিপ্রেজেন্টেশনটা তো ম্যাম তো একবারই দেওয়া হয় তাই না? তো যদি ইয়েস, ক্লায়েন্ট যদি একবারই। না, একবারই বলতে প্রত্যেক বছর একবার করে, এটা হচ্ছে হ্যাঁ কারেন্ট অডিট ফাইলের ডকুমেন্টস। এঙ্গেজমেন্ট লেটার যেমন একবার দিলে পরের বছরগুলোতে দিতে হয় না, বাট রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা ম্যানেজমেন্টের কাছ থেকে প্রত্যেক বছরই নিতে হয়। এটা কারণ এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনের উপরে বেস করে তো ইনফরমেশন গুলো, সো এটা প্রত্যেক বছরই নিতে হবে। জি ম্যাম, মানে বিষয়টা হচ্ছে ম্যাম যখন আমরা অডিট চলমান থাকে আমরা তো ম্যাম এফএস দেওয়ার আগে তারা আমাদের রিটেন রিপ্রেজেন্টেশনটা দেয়, এফএস দেওয়ার আগে না ম্যাম? এফএস দেওয়ার সাথে সাথে এফএস যে দিবে হ্যাঁ সেটাকে সাথে সাইন সাথে। করিয়ে নেবেন, শুধু এফএস না, এফএস তো ভাই ডেইলিও দেয়, প্রতি হ্যাঁ উইকেও ম্যাম চেঞ্জ অনেক, করে, রাইট? হ্যাঁ এটাই বলতেছিলাম সেটা যে না, অনেক আপনি এফএসটা হতে হবে এরকম যেটা কিনা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এমন হতে হবে যেন এটা রিলায়েবল। ঠিক আছে। সো ওকে। রিলায়েবল মানে কি, সাইন করা যে হ্যাঁ এটার পরে আমরা আর এখানে কিছু চেঞ্জ করব না। সো যখন এই কথাটা বলা থাকে এবং সেইভাবেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নেওয়া হয়, তখন আসলে এটাকে রিলায়েবল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হচ্ছে, যেটাতে আপনি আসলে তখন ফার্দার চেক করতে পারবেন। বাট আপনার যদি প্রতিদিনই চেঞ্জ করে এবং সাইন করে না দেয়, তাদের কাছ থেকে কোনো একদম ফাইনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না হয় সেটা, তাহলে আসলে সেটা দিয়ে অডিট করাটা টাফ। ম্যাম রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেটা হচ্ছে ম্যাম একটা এনবিআইএফ অর্গানাইজেশনে আমি অডিটে ছিলাম। তো সেখানে ম্যাম তারা একটা এফএস দিছে, সেই এফএস নিয়ে আমরা কাজ করতেছিলাম, তার আগে আমাদের আগে বাংলাদেশ ব্যাংক সেখানে অডিট করে গেছে। হুম। তো বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট মানে এফআইসিএল রিপোর্টটা চলে আসার পর তারা আর কি মানে খুব বেশি প্যারা দিতেছিল আমাদের।
এবং তাদের যখন এফএস চাওয়া হচ্ছিল তারা বলতেছিল যে আমরা আর কি তাদের যে এফএসটা দিছে এটা আগে আমরা দেখবো, তারপর সেটার উপর তারা বাংলাদেশ ব্যাংকের ওই এফআইসির রিপোর্টের উপর তারা কাউন্টার দিবে, তারপর তারা আবার আরেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তারপর আমাদের দিবে। যে আপনাদের একটু সোজা পেয়ে ঘুরাচ্ছে, বুঝছেন? আসলে তো এই ধরনের কোনো নিয়ম নেই। আপনারা আপনাদের টাইমলাইনের মধ্যে আপনাদের কাজ শেষ করবেন, আপনাদের যা ফাইন্ডিং সেটা শেয়ার করে তাদের সাথে কথা বলবেন। সেটা আপনি আপনার পার্টনারকে জানালে তারা যদি সেই অনুসারে তাদের কি কি রিস্ক আছে সেটা অ্যানালাইসিস করে দেখে হয়তো বা শেয়ার করতে পারে, ঠিক আছে? বাট এটা কোনো প্রসেস না। নর্মালি সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নেওয়ার পর রিটেন রিপ্রেজেন্টেশন লেটার নেওয়া হয়, সেটা অনুসারে কাজ করে রিপোর্টটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, অ্যাকচুয়াল প্রসেস। বলেন, আর কারো কোনো কোশ্চেন চ্যাপ্টার 12 নিয়ে? কোনো কোশ্চেন নেই চ্যাপ্টার 12 নিয়ে? না ম্যাম, না সো আইএস চ্যাপ্টার। আইএস 24 কে আমরা মোটামুটি কম মানে কিছুটা বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে। ওকে, সো আমি চ্যাপ্টার 13-এ চলে যাচ্ছি। এটাই লাস্ট চ্যাপ্টার আমাদের, অ্যাজ পার আমাদের হচ্ছে গিয়ে যেটা ডিসক্রাইবড ইন দ্য ফার্স্ট ক্লাস, যে আমরা কে কোন চ্যাপ্টার গুলো নিব। সো বাকি চ্যাপ্টার গুলো কি ক্লিয়ার? দাদা কি নিয়ে নিয়েছে সবগুলোই? না ম্যাম, এমপ্লয়ি কস্ট পুরা শেষ হয় নাই। ও চ্যাপ্টার আচ্ছা, 8 আর কি, ও 8। তাহলে এখনো 9 আছে, তারপরে 14, 9, 15, 14, 15, 16, 16। তাই না? জি ম্যাম। ওকে। ম্যাম একটু কোয়ালিফাইড রিপোর্টটা যদি একটু বলতেন একটু, ওই যে আপনি এখন আবার বলেছিলেন। কোয়ালিফাইড কোথা থেকে আসলো? কোয়ালিফাইড ম্যাম রিপোর্ট একটু আপনি দিয়েছে। বলেছিলেন ওইটা, কিন্তু আপনার রেকর্ডিংটা পাইনি, ওটা মিস হয়ে গেছে। সবগুলো রেকর্ডিং পেয়েছি, আমি ক্লাস জাস্ট কি রিভিউ। করেছেন? হ্যাঁ রেকর্ডিং ক্লাস কেন পেত? করেছি ম্যাম, ক্লাস করেছি, কিন্তু যখন আবার রিভিউ করছিলাম আপনার রেকর্ড শুনছিলাম এবং আপনার এই যে সিনোপসিস গুলোর সাথে মিলিয়ে পড়ছিলাম, সবগুলো পড়েছি, কিন্তু এইটা রেকর্ডিংটা পাইনি। তখন আমার একটু কনফিউশন হয়ে গেছে কোয়ালিফাইড এবং ডিসক্লেমারের মধ্যে। জাস্ট এটা একটু 5 মিনিট বলে দিলেই হবে এই জিনিসটা, আর অন্যগুলো ঠিক আছে। কোয়ালিফাইড ডিসক্লেমার কখন দেই? কোন সিচুয়েশনে, কি টাইপের সিচুয়েশনে? স্কোপ অফ লিমিটেশন, রাইট? যখন আমি কাজ করতে যাচ্ছি কিন্তু কাজ করার স্কোপটা পাচ্ছি না, কাজ করার স্কোপটা থাকছে না, সেটা যদি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয়, অর্থাৎ যেটা ইনভেন্টরির আপনাদেরকে বুঝিয়েছি, ইনভেন্টরির একটা এক্সাম্পল দিয়ে, যে টোটাল ইনভেন্টরির আমি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের টোটাল ইনভেন্টরি হচ্ছে 60% টোটাল অ্যাসেটের, এবং সেটার মধ্যে আমি এই 60% আমি পুরোটাই দেখতে পাচ্ছি না। তাহলে শুধুমাত্র এই যে ইনভেন্টরি 60 বাদে বাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আদার লাইন আইটেম হচ্ছে 40%, সেটা দেখে অডিট শেষ করে দিতে হচ্ছে। সো এখানে কি আসলে আপনি ওপিনিয়ন দেওয়ার মতো জায়গায় আছেন, যেখানে আপনি 60% জিনিসই আপনি দেখতে পারেন নাই? স্কোপ লিমিটেশনের জন্য তাদের কাছে ডাটা নেই, আপনাকে প্রোভাইড করতে পারছে না, অনেক প্রবলেম আছে। সো যখনই আপনার স্কোপ লিমিটেশনটা ম্যাটেরিয়াল এবং পারভাসিভ, পারভাসিভ মানে সিগনিফিকেন্টলি ম্যাটেরিয়াল হবে, আমরা সেই ক্ষেত্রে হচ্ছে ডিসক্লেইমার ওপিনিয়ন দেই। আর যদি সেটা 60%-এর জায়গায় দেখা গেল যে হ্যাঁ ইনভেন্টরি 60%-এর মধ্যে আমি 15%, 15 যেটাকে বলি ইন বাংলা, 15% আমি দেখতে পাচ্ছি না, বাকি 45% দেখতে পেরেছি, প্লাস আদার্স হেডগুলো দেখতে পেরেছি, তার মানে টোটাল 85% ঠিক ছিল, 85%-এর ট্রিটমেন্ট ঠিক ছিল, 85%-এর সবকিছু ওকে ছিল, বাট এই 15% আমি দেখতেও পারি নাই, চেকও করতে পারি নাই। সো যেহেতু 15% ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালিটি হিসাবে কিন্তু স্টিল এটা ম্যাটেরিয়াল একটা পার্সেন্টেজ, রাইট? যে টোটাল ইনভেন্টরির মধ্যে 15% আপনি দেখতে পারেন নাই। সো এই 15% যেহেতু ম্যাটেরিয়াল একটা জিনিস, তখন আপনাকে কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে হবে, ঠিক আছে? এটা হয়তো সিগনিফিকেন্ট না, বাট স্টিল একটা ম্যাটেরিয়াল পার্সেন্টেজ, এবং সেটা আপনার অডিটে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কি এলিমেন্টস, যেটা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, অর্থাৎ আপনি চাওয়া মাত্রই সব এভিডেন্স গুলো আপনার কাছে থাকতে হবে, এটা হচ্ছে একটা কি এলিমেন্টস অফ অডিট। সো সেটাই যখন হচ্ছে না, তখন কি আসলে আপনি আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিবেন? হোপফুলি না।
সো তখন হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে হচ্ছে। ওকে, জি ঠিক। আর কিছু? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম IS-37 প্রভিশনের ক্ষেত্রে আমরা কি পার্সেন্টেজ দেওয়া না থাকলে মোর প্রবাবল অর মোর লাইকলি দেওয়া থাকলে রিকগনাইজ করব? লাইবিলিটির ক্ষেত্রে জি ম্যাম। মোর প্রবাবল, হ্যাঁ। অর্থাৎ লাইবিলিটি যদি দেখেন যে সবকিছু গো থ্রু করে আমাকে দেয়ার একটা পসিবিলিটি আছে যেটা আমাকে দিতেই হবে, অর্থাৎ ধরেন আপনাদেরকে হয়তো আমি মামলা দিয়ে বুঝিয়েছিলাম যে কয়েকটা বেঞ্চ থাকে বা আদালতের অনেকগুলো বেঞ্চ থাকে, তো দেখা যায় যে কয়েকটা বেঞ্চ পার হয়ে গিয়েছে, মামলা শুনানি হয়েছে, কিন্তু আমাদের পক্ষে আসেনি এখনো, মানে ক্লায়েন্টের পক্ষে আসেনি। ধরেই নিতে হচ্ছে যে এটা দিতে হবে। যদি তার স্ট্রং যুক্তি থাকতো ডেফিনেটলি নিচের দিকেই হয়তো সলভ হয়ে যেত। ধরেই নিচ্ছি এটা দিতে হবে, কিন্তু এখনো সার্টেন কোনো রেজাল্ট পাইনি। সো এটাকে আমাকে প্রভিশন করে এখন থেকেই রাখতে হবে, যেন ফাইনাল রেজাল্ট আসলে যেই টাকাটা দিতে হতে পারে সেটার ইম্প্যাক্ট যেন হিউজলি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে না পড়ে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 13-এ। আমি একটু টানাই পড়াবো। আমাদের এমনিতে আসরের কখন নামাজটা? ম্যাম পাঁচটা পর্যন্ত। 5টায়। 5টা। বুঝি নাই। ম্যাম 5টা, বরাবর 5টা। আচ্ছা, 5টা থেকে আমি একদম শর্ট একটা ব্রেক দিব। আমার শরীরটা ভালো না, আমি চেষ্টা করছি যে একটু তাড়াতাড়ি শেষ করে, টানা শেষ করে ছেড়ে দিতে। শিওর ম্যাম, শিওর ম্যাম। ঠিক আছে? ওকে, সো আমরা ঠিক 5টায় হয়তো একটু 5-7 মিনিট বা হাইস্ট 10 মিনিটসের একটা ছোট্ট ব্রেক দিব, তারপর আমরা ফুললি একটানা শেষ করে দিব। ওকে, সো শুরু করি, দেখি। আমাদের এটা একটু ইম্পর্টেন্ট, আমার সেন্সে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 13টা, কজ অফ এটা আমার পড়াতে মজা লাগে, কারণ এটা যদি আপনি এই চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝেন, দেখা যাবে যে আপনি উইদাউট এনি সিনিয়রও, আপনি যদি আপনাকে একা হয়তো পাঠানো হলো, কোনো সিনিয়র না, আপনাকে একা অডিট করতে পাঠানো হলো, বাট স্টিল ইউ ক্যান ডু দ্যাট। যদি আপনি এই চ্যাপ্টারটা ভালো করে আজকে দেখেন, পড়েন, বা আমার সাথে সাথে যদি জিনিসগুলোকে একটু গো থ্রু করেন, দেখবেন যে আপনাকে আসলে সিনিয়রের জন্য ওয়েট করতে হচ্ছে না। বেসিক লাইন আইটেম গুলোকে ইউ ক্যান ইজিলি অডিট বাই ইয়োর সেন্স, ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইয়োর নলেজ। ঠিক আছে স্যার? এই কারণেই এটা যে কোনো মানে একদম স্টার্টিং যারা আর্টিকেল স্টুডেন্ট, তাদের জন্য এটা খুবই মানে ইম্প্যাক্টফুল একটা চ্যাপ্টার। সো আমরা চলেন শুরু করি, কি আছে এখানে দেখবো, এবং কিভাবে অডিট করতে হয় সেটাও আমরা একটু দেখে নেব। প্রথমেই হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, ভ্যারি কমন একটা আইটেম। যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নন কারেন্ট অ্যাসেট থাকে মোটামুটি, রাইট? যে কোনো টাইপের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নন কারেন্ট অ্যাসেটটা থাকে। এখন নন কারেন্ট অ্যাসেট থাকলো, বাট সেটাকে অডিট করব কিভাবে, বা রিস্ক কোথায় আছে, যে রিস্ক গুলো জানলে আমি যদি রিস্কি জায়গাগুলোতে যদি আমি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি, তাহলে হয়তো আমি ভালো মতো একটা রেজাল্ট পাবো এখান থেকে। ঠিক আছে? সো আমরা একটু দেখি যে আসলে নন কারেন্ট অ্যাসেটের কি আছে, রিস্ক পয়েন্ট গুলো কি, কিভাবে অডিট করব, কোন কোন জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে রিকুইজিশন নিব অডিট করার পারপাসে। প্রথমে দেখি কনফার্মেশন অফ ওনারশিপ। অর্থাৎ যখনই নন কারেন্ট অ্যাসেট দেখবেন যে ল্যান্ড কেনা হয়েছে, ভেহিকেল কিংবা ল্যাপটপ, ফার্নিচার, হোয়াট এভার ইট ইজ, ভাউচারে বা ডিডে রাইট অ্যান্ড অব্লিগেশন দেখবেন। অর্থাৎ কার নামে, কার সাথে, অবশ্যই কোম্পানির সাথে হতে হবে। কোম্পানির সাথে হলে কি, রাইটস এন্ড অব্লিগেশনটা কোম্পানির থাকবে। আর যদি কোম্পানির সাথে না হয়, রাইটস এন্ড অব্লিগেশনটা কোম্পানির না। তো চেয়ারম্যানের সাথে একটা হয়তো ল্যান্ড পারচেজের একটা এগ্রিমেন্ট আপনি পেয়েছেন, কোম্পানির কোনো অস্তিত্ব নাই, এটা কি কোম্পানি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবে? নো, কারণ রাইটস এন্ড অব্লিগেশন তো কোম্পানির আসছে না এই এই ডিডে। সো যখনই কোম্পানির সাথে ট্রানজাকশনটা, কোম্পানির সাথে পারচেজের এগ্রিমেন্ট, ইনভয়েস, ডেফিনেটলি এটা রাইটস এন্ড অব্লিগেশন কোম্পানির। ইন্সপেকশন অফ নন কারেন্ট অ্যাসেট এক্সিস্টেন্স অ্যান্ড ভ্যালুয়েশন। অর্থাৎ আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে যাব, ডেফিনেটলি এটা এক্সিস্ট করে কিনা, ভ্যালু ঠিক আছে কিনা, অ্যাজ অডিটর হিসেবে আমাদের সেটা দেখতে হবে। আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করি না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, অ্যাসেট গুলোর ফিজিক্যাল হ্যাঁ, ভেরিফিকেশন করি কিনা? জি আমি করি ম্যাম। তাহলে এক্সিস্টেন্স চেক করি আমি, যে আসলে যা লেখা আছে এটা
ঠিক আছে কিনা, অ্যান্ড ভ্যালুয়েশন, এবং ভ্যালুও দেখি যে হ্যাঁ এটা কি ঠিকঠাক ভ্যালুতে রিকগনাইজ হয়েছে কিনা। কারণ একটা ল্যাপটপ এখন সার্চ দিলেই দেখা যায় মোটামুটি এটার প্রাইস কেমন, ল্যান্ড কোন জায়গায় কেমন প্রাইস মোটামুটি আইডিয়া থাকে, একটা বাইক, একটা গাড়ি কেমন প্রাইস হতে পারে একটা আইডিয়া থাকে। সো এই ভ্যালুয়েশন গুলো একেবারে ভ্যালুয়ার দিয়ে যে ভ্যালু করাতে হবে, দ্যাট নট রাইট। এটা যদি আপনার আইডিয়া থাকে বা কোনো ইনফরমেশনের জায়গা থাকে, ইউ ক্যান ইজিলি মানে ম্যাচ করতে পারবেন এটার ভ্যালুটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ভ্যালুয়েশন প্রেফারেবল বাই থার্ড পার্টিস। এখানেও ভ্যালুয়েশন হচ্ছে যদি অনেক সময় দেখা যায় কোম্পানি ভ্যালুয়েশন করিয়েছে থার্ড পার্টিকে দিয়ে, অনেক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তার অ্যাসেট অনেক, সেটাকে ভ্যালু করিয়েছে থার্ড পার্টিকে দিয়ে, এবং ভ্যালু করানোর কথা তার পলিসিতেও বলা আছে। সো ওই থার্ড পার্টি যে ভ্যালু করিয়েছে ওইটার রিপোর্ট আপনাদের লাগবে অ্যাজ পার অডিটে, দেখতে হলে যে আসলে যেই ভ্যালু হচ্ছে আপনার ভ্যালু আর ঠিক করে দিয়েছে সেই ভ্যালুই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঠিক মতো ইনপুট করেছে কিনা। আর এডুকেসি অফ ডিপ্রিসিয়েশন রেট, ডেপ্রিসিয়েশন রেটের অবশ্যই এডুকেসি থাকতে হবে। আপনি ধরেন একটা ল্যাপটপের ডেপ্রিসিয়েশন রেট যদি 5% ধরা, ইজ ইট রাইট? ল্যাপটপ কি 20 বছর যায়? না ফাইভ ম্যাম। পার্সেন্ট মানে কি 20 ইয়ার্স লাইফ টাইম? নো। বিল্ডিং এ ধরে ফেললো 20% মানে ডেপ্রিসিয়েশন রেট, বিল্ডিং কি 5 বছরে ডেমোলিশ হয়ে যায়? সো এমনিতে তো আমাদের থার্ড শিডিউলে একটা রেট বলা আছে, তারপর আমরা আমাদের জাজমেন্ট অনুসারে দেখবো ওদের ডেপ্রিসিয়েশন রেট গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এবং তাদেরকে সেটা ঠিক করতে বলবো। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল 4টা পয়েন্ট। তারপরেও আর যেটা আছে যে মেজর রিস্ক অফ দ্য ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট ব্যালেন্সেস, অলরেডি ওই কথাগুলোর মাঝে অনেকগুলো চলে এসেছে, বাট এখানে আরো ইলাবোরেটলি ব্যাপারগুলোকে ডিসকাস করা হয়েছে। দ্য কোম্পানি নট অ্যাকচুয়ালি ওনিং দ্য অ্যাসেট, যেটা বলছিলাম যে রাইটস এন্ড অব্লিগেশন চেক করতে গিয়ে দেখলেন যে ডিডে আসলে কোম্পানির কোনো অস্তিত্ব নাই, বা ইনভয়েসে কোম্পানির কোনো অস্তিত্ব নাই, কোম্পানি কোথাও নাই, কোম্পানির সাথে কোনো লেনদেন হয়নি, তাহলে কি কোম্পানি সেটা অ্যাসেট হিসেবে দেখাতে পারবে? সো এটা চেক করা, বিশেষ করে এডিশন গুলো, এই ইয়ারের এডিশন আগের গুলার চাইতে এই ইয়ারের গুলো রিস্কি বেশি, যে এই ইয়ারে যতগুলো এডিশন হয়েছে সবগুলোতে একটু চেক করা যে আসলে কোম্পানি ওনার কিনা, কোম্পানির সাথে হয়েছে কিনা ট্রানজাকশন গুলো। সো রাইটস এন্ড অব্লিগেশন চেক করতে গিয়ে আমরা যখন দেখি যে কোম্পানি নট অ্যাকচুয়ালি ওনিং দ্য অ্যাসেট, এটা একটা রিস্ক থাকতে পারে। এরকম কিছু জিনিস থাকতে পারে যে কোম্পানি ওন করছে না কিন্তু কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো, দ্য অ্যাসেট নট অ্যাকচুয়ালি এক্সিস্টিং অর হ্যাভিং বিন সোল্ড বাই দ্য কোম্পানি। আপনি ফিজিক্যাল ভেরিফাই করতে গিয়ে দেখলেন যে কিছু অ্যাসেট নাই, বাট তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা অ্যাসেট রেজিস্টারে দেখানো হয়। কিন্তু আপনি এজন্যই তো ফিজিক্যাল ভেরিফিকেশনের এত গুরুত্ব, আপনি যখন চেক করতে যাচ্ছেন তখন দেখলেন যে জিনিসটা নাই। সো কেমন হলো ব্যাপারটা? তখন ওটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে সরিয়ে দিতে বলা। সো এটাও একটা রিস্ক যে আপনি যখন ফিজিক্যালি ভেরিফাই করতে যাবেন এমন কিছু হয়তো পেতেও পারেন যেটা আসলে কোম্পানিতে নেই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো হয়েছে, এক্সিস্ট করছে না। ওমিশন অফ অ্যাসেট ওন্ড বাই দ্য কোম্পানি, আবার এমন কিছু হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে দেখলেন যে একটা ল্যাপটপ দেখা গিয়েছে, কোথাও কোনো রেকর্ড নাই। ঠিক আছে, টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যাসেট লিস্ট আছে সেই অ্যাসেট লিস্ট দিয়ে চেক করতে করতে গিয়ে দেখলেন কোথাও একটা জিনিস, ল্যাপটপ পড়ে আছে বা একটা ভেহিকল পড়ে আছে, বাট এটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে নাই, রেজিস্টারে আসে নাই। এটাও কিন্তু ফিজিক্যাল ভেরিফাই করতে গিয়েই আসলে দেখা যায় যে এরকমও কিছু হতে পারে যে কোম্পানির মানে প্রিমিসেসে আছে, অফিস প্রিমিসেসে আছে, অফিসের নামেই কেনা হয়েছিল, বাট সামহাও এটা অ্যাসেট রেজিস্টারে আসেনি। The asset being overvalued either by inflating cost or valuation or undercharging depreciation. Undercharging depreciation তো বলেছি যে 2% কে 5% ধরলে 10% ধরলে, হ্যাঁ এটা তো একটা আন্ডারচার্জিং ডেপ্রিসিয়েশন। অথবা হচ্ছে গিয়ে কোনো জিনিসকে ওভার ভ্যালু করা, একটা ল্যাপটপের দাম হচ্ছে 95, সে 1.5 লাখ টাকা দেখিয়ে রাখলো, ওভার ভ্যালু করা। অর্থাৎ ভ্যালুয়েশন যদি ঠিক মতো না হয় বা ভ্যালু যদি ঠিক মতো না জানা থাকে আপনার, মোটামুটি অডিটর হিসেবে আপনার যদি নলেজ ওরকম না থাকে, দেখা যাবে ওরা অনেক কিছু ওভার ভ্যালু করে তাদের অ্যাসেটকে একেবারে অনেক অনেক ভ্যালুয়েশন করে রেখেছে, অনেক ফিগার দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি যদি আপনি এটাকে ঠিকঠাক ভ্যালু করতে যান আসলে এতটা না। প্লাস ওই যে ডেপ্রিসিয়েশন রেটের যদি চেঞ্জিং থাকে তাহলেও দেখা যায় যে এই ব্যাপারটা হয়। দ্য অ্যাসেট বিং আন্ডার ভ্যালুড বাই নট ইনক্লুডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিভ্যালুয়েশন ইন আ পলিসি অফ রিভ্যালুয়েশন অর বাই ওভারচার্জিং ডেপ্রিসিয়েশন। একটা হচ্ছে ওভার ভ্যালু হয়েছে আর একটা হচ্ছে আন্ডার ভ্যালুও হতে পারে। অর্থাৎ ল্যান্ডের মনে করেন কস্ট হচ্ছে 10 লাখ টাকা দেখিয়েছে, বাট
আপনি ল্যান্ড যখন চেক করতে গিয়েছেন তখন দেখলেন যে ল্যান্ডটা কেনা হয়েছে 20 বছর আগে। 20 বছর আগে এটা 10 লাখ টাকা থাকতেই পারে, এটার প্রাইস কি এখন 10 লাখ টাকা? নো। তার মানে কি আন্ডার ভ্যালু করিয়েছে, ভ্যালুয়েশন ঠিক মতো করায় নাই, রিভ্যালুয়েশন করায় নাই এবং এই প্রাইসে রেখে দিয়েছে। অথবা কোনো কোনো ক্ষেত্রে ওভার চার্জিং, ডেপ্রিসিয়েশনের ওভার চার্জিং এর কারণেও আমার হচ্ছে গিয়ে এই ধরনের ভ্যালুয়েশন গুলো আন্ডার ভ্যালু হয়ে থাকে, ঠিক আছে? এটাও একটা রিস্ক হতে পারে। আর দ্য অ্যাসেট বিং ইনকারেক্টলি প্রেজেন্টেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অথবা দেখা গিয়েছে যে কারেন্ট অ্যাসেটকে নন কারেন্ট অ্যাসেটে, নন কারেন্ট অ্যাসেটকে কারেন্ট অ্যাসেটে, অর্থাৎ ঠিকঠাক মতো প্রেজেন্ট করা হয়নি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। সো প্রেজেন্টেশন এবং ডিসক্লোজারও একটা রিস্ক, যেটা কিনা অডিটর হিসেবে আপনাকে চেক করতে হবে এবং সেখানে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সো আর এই কাজগুলো করার জন্য আমি অ্যাজ আ অডিটর রিকুইজিশন দিব ক্লায়েন্টকে যে আমি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা চেক করব। সো আমি কি কি ইনফরমেশন গুলো চাই কোম্পানির কাছে, সেগুলো হচ্ছে তাদের নন কারেন্ট অ্যাসেট রেজিস্টারটা, purchase invoice for asset purchase, sales invoice for sold within the year, registration documents and other documents, যে ওই যে deed of property যেটা ল্যান্ডের ক্ষেত্রে নর্মালি সেগুলো আমরা নিব, ভ্যালুয়েশন ক্যারিড আউট বাই এমপ্লয়ি or থার্ড পার্টি ভ্যালুয়ার দিয়ে যদি কোনো ভ্যালুয়েশন করিয়ে থাকে সেটা নিব, লিজ অর হায়ার পারচেজ রিলেটেড কিছু আছে কিনা সেটা নিব, ফিজিক্যাল ইন্সপেকশন অডিটর দিয়ে করানো হয়েছে কিনা বা অডিটর নিজে করেছে কিনা, কিংবা অনেক সময় কোম্পানির পলিসিতে থাকে কোম্পানির এমপ্লয়িরাই 6 মাস পর পর অথবা 1 বছরে একবার তারাই ভ্যালু করবে। সো সেটাও যদি পলিসিতে বলা থাকে ডেফিনেটলি সেটারও একটা রিপোর্ট নিতে হবে। ডেপ্রিসিয়েশন রেকর্ড অর ক্যালকুলেশন, অর্থাৎ ডেপ্রিসিয়েশন কি কি প্রাইসে রেকর্ড করা হয়েছে বা পার্সেন্টেজ কি, সেটার ক্যালকুলেশন গুলো চেক করা ঠিক আছে কিনা, কারণ অনেক সময় ডেপ্রিসিয়েশন রেটও ঠিক থাকে না, ক্যালকুলেশনও ঠিক থাকে না। সো এগুলো আমরা দেখা যাচ্ছে যে একটু খেয়াল করে দেখবো যে কোম্পানি যখন আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট চেক করছি আমাদের এই জিনিসগুলো নিব এবং এই রিস্ক গুলো হচ্ছে আমরা চেক করে দেখব যে সেখানে আমরা এই রিস্ক গুলো মিনিমাইজ হয়েছে কিনা বা এখানে যেগুলো বলা হয়েছে এই টাইপের কোনো রিস্ক আছে কিনা আদৌ, ঠিক আছে? সো এটা ছিল নন কারেন্ট অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। সো আর এটা হচ্ছে ইনটেনজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, ইনটেনজিবল নন কারেন্ট অ্যাসেট কি? যেই সব নন কারেন্ট অ্যাসেট গুলো ম্যাম আসলে দেখা যায় না, ইনট্যাঞ্জিবল যেগুলো, লাইক 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 যেমন প্যাটেন্ট, লাইসেন্স, গুডউইল। প্যাটেন্ট, গুডউইল। লাইসেন্স, হ্যাঁ, গুডউইল এগুলো তো সব জায়গায় আসলে খুব একটা দেখা যায় না। মোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোতে নর্মালি কোনটা দেখা যায়, কোন ইনটেনজিবল অ্যাসেটটা বেশি দেখা যায়? ম্যাম সফটওয়্যার। সফটওয়্যার, রাইট? সফটওয়্যারটাকেই আমরা বেঞ্চমার্ক ধরি, কারণ ম্যাক্সিমাম অর্গানাইজেশন এখন সফটওয়্যার ইউজ করে এবং তাদের এই ইনটেনজিবল অ্যাসেটটা তাকে তারা শো করছে। গুডউইল, প্যাটেন্ট এগুলো খুব মানে রেয়ার দেখা যায়, কিছু অর্গানাইজেশন, একটু বড় অর্গানাইজেশন গুলোতে থাকে, বাট নর্মালি যেই অর্গানাইজেশন গুলো আমরা হরহামেশা অডিট করি সেগুলোতে আসলে এটা একটু অনেক সময় উজ্জ্বল থাকে। তো সেটাতে কি প্রথমত দেখতে হবে যে আসলে ইনটেনজিবল অ্যাসেট যেটা সফটওয়্যার বলা হয়েছে এক্সিস্ট করে কিনা। এখন আপনি এক্সিস্ট কিভাবে দেখবেন? এটা ধর ফিজিক্যালি টাচ করা যাচ্ছে না, সফটওয়্যার তো ইউজ করে, রাইট? তো আপনি জি যদি কারো ম্যাম। ল্যাপটপে দেখেন যে তারা সফটওয়্যার ইউজ করছে, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রডিউস হচ্ছে সফটওয়্যারে, একটা লিঙ্ক দেওয়া থাকে না, সফটওয়্যার থেকে প্রিন্ট দেওয়া কোনো কিছু তো দেখলেই বোঝা যায়, রাইট? জি ম্যাম। এভাবেই বুঝবেন যে আসলে এক্সিস্ট করে কিনা আর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু করেছে কিনা। হ্যাঁ, কনফার্মেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন, সফটওয়্যারটার আসলেই ভ্যালু কত এবং ঠিকঠাক মতো ওরা ভ্যালু করেছে কিনা সেটাও একটু দেখার বিষয়। এখানে রিস্কটা কোথায় থাকে জানেন? প্রথমত হচ্ছে এক্সপেন্স বিং ক্যাপিটালাইজ অ্যাজ নন কারেন্ট অ্যাসেট ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। অনেক সময় দেখা যায় যে সফটওয়্যারের ছোটখাটো কিছু মানে ইনস্টলেশনের সময় সেটা তো ডেফিনেটলি ক্যাপিটালাইজ করা দরকার, বাট ইয়ারলি রিপেয়ার মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে না, সেটাকেও অনেক সময় দেখা যাচ্ছে ক্যাপিটালাইজড করে ফেলছে। সো এটা একটু দেখার বিষয় যে অ্যাজ পার আমাদের IAS 38 অনুসারে কোনটাকে ক্যাপিটালাইজড করা যাবে, কোনটাকে করা যাবে না, ঠিক আছে? সেগুলোকে একটু দেখা যায়, তারা সেটাকে সেগ্রিগেটেড করে আসলেই যেটা ক্যাপিটালাইজ করা যায় সেটাকে করেছে কিনা এবং যেটা করা যায় না সেটা কি মানে ইনকাম স্টেটমেন্টে এনেছে কিনা। ইনটেনজিবল অ্যাসেট বিং ক্যারিড এট দ্য রং ভ্যালু, রং কস্ট অর ভ্যালুয়েশন ডিউ টু ইনফ্লেটিং দ্য কস্ট অর ভ্যালুয়েশন, অর্থাৎ কম মানে রং ভ্যালুতে, মনে করেন যে আপনার ইনটেনজিবল অ্যাসেট সফটওয়্যার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা এখন
এআই এর যুগে আছি। সো প্রতিনিয়ত ডিজিটালাইজ একটা এনভায়রনমেন্টে আপনি একটা সফটওয়্যার আজকে ইউজ করছেন, 3 বছর পর দেখা যাচ্ছে এমন নতুন কিছু বের হয়েছে যে আপনি এটা আপনার আর কাজ করছে না, বা এটা দিয়ে আসলে আপনি যে জিনিসগুলো চাচ্ছেন পারপাসটা সার্ভ হচ্ছে না, আপনার কম্পিটিটিভ অর্গানাইজেশন গুলো আপগ্রেডেড ভার্সনটা ইউজ করে অনেক ইজিলি অনেক ইনফরমেশন বের করে ফেলতে পারছে, রাইট? সো ডিজিটাল যুগে যে দেখেন কয়দিন পর পরই মানে অ্যাপেল মানে আইফোনের একটা 16 বের হয়, আবার 17 বের হচ্ছে এখন। তো মানে ওরা প্রতি বছর একটা করে আনে আর লোকজন হুমড়ি খেয়ে পড়ে। সো আগের গুলা মনে করে যে আগের গুলা হচ্ছে একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে, হ্যাঁ। সো দেখা যায় যে আইফোন 10, 11, 12 এগুলার আসলে এখন আর কোনো খুব খুব একটা মানে কমই দেখা যায়। এরা সব হচ্ছে যারা ইউজ করে তারা নিত্য নতুন টেকনোলজিটাকে অ্যাডপ্ট করছে। সো এই যদি হয় অবস্থা, সফটওয়্যারও তো তাই, তাই না? হয়তো একটা সফটওয়্যার আপনি ইউজ করলেন কোম্পানিতে, ধরলেন সেটার লাইফ টাইম হচ্ছে 5 ইয়ার্স, 6 ইয়ার্স, হোয়াট এভার ইট ইস, হয়তো এটা 20% মানে ডেপ্রিসিয়েশন রেট। বাট 3 বছর পর দেখা গেলো এমন নতুন কিছু এসেছে যে আপনাকে আসলে এটাকে তখন হয়তো সেল করে দিয়ে বা এটাকে ইয়া করে আপনাকে নতুনটাকে আনতে হচ্ছে। ঠিক আছে? সো এটা আপনার একটু দেখা, প্লাস হচ্ছে এই ভ্যালুয়েশনটা ঠিক আছে কিনা। প্রথমত হচ্ছে একটা হচ্ছে যে আহ, যুগের সাথে তাল মিলিয়ে এটার উপযোগিতাটা ঠিক আছে কিনা, ভ্যালুটা ঠিক আছে কিনা সেটা দেখা। আর কেনা যখন হয়েছে, অনেক সময় দেখা যায় কেনার সময়ও প্রাইস যা মানে যে কয় টাকা দিয়ে কেনা হয়েছে ওটা দেখুন অনেক সময় রংলি হয়তো প্রেজেন্টেড হয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ঠিক আছে? সো ভ্যালুটা একটু আগে দেখবেন যেটা দিয়ে কেনা হয়েছে সেটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে নিউট্রিলাইজেবল ভ্যালুতে আসা। হ্যাঁ, এটাকে নিউট্রিলাইজেবল ভ্যালু ঠিক না, একটাকে বলে ডেপ্রিসিয়েশন। ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটারই আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যামোটাইজেশন। অর্থাৎ অ্যামোটাইজ হচ্ছে কিনা ঠিক মতো, অ্যামোটাইজেশন রেট কত, এবং আসলেই এটার অ্যাকচুয়াল ভ্যালু কত। 3-4 বছর পরে দেখা গেলো যে হ্যাঁ, যদি আমি 20% করে ধরি, 3 বছর পর সফটওয়্যার হচ্ছে 60% ভ্যালু অলরেডি শেষ হয়ে গিয়েছে, আছে আর মাত্র 40%। বাট এখনই যুগের এই অবস্থা যে আমাকে নতুন সফটওয়্যার নিতে হচ্ছে, তাহলে থার্ড ইয়ারে এসেই আসলে 60% আমাকে চার্জ করে দিতে হবে, দিয়ে নতুন সফটওয়্যারকে আনতে হবে। কারণ আপনি কম্পিটিশনে টিকে থাকতে চান, আপনার বিজনেস থেকে বা আপনার সফটওয়্যার থেকে আপনি নতুন নতুন অনেক জিনিস আপনি হচ্ছে নিতে চান। ঠিক আছে? So, এভাবেই হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দেখা যায় যে র্যান্ডমলি আপনাকে রেট ভ্যালু এগুলো চেক করতে হয় সফটওয়্যারে। ওকে, এই যে যেটা এখানে বলছে যে ইনট্যানজিবল অ্যাসেট বিং ক্যারিড এট দ্য রং কস্ট অফ ভ্যালুয়েশন ডিউ টু ইম্পেয়ারমেন্ট রিভিউ। অর্থাৎ 3 বছর পর আপনি চেক করে দেখলেন যে না, এই সফটওয়্যারটা এখন আর আধুনিক যুগে যেগুলো চাচ্ছেন বা যে ইনফরমেশন গুলো অন্য প্রতিষ্ঠানগুলো দিতে পারছে আপনি দিতে পারছেন না। সো এটাকে আসলে ইম্পেয়ারমেন্ট রিভিউ দিয়ে এটাকে ডেমলিশ করে আপনাকে নতুন সফটওয়্যার নিতে হবে। সো সফটওয়্যারকে অলওয়েজ হচ্ছে আপনার একটু টেস্টিং এ রাখতে হয় যে নতুন কিছু এসেছে কিনা যেটা এর চাইতে বেটার আপনাকে রেজাল্ট দিতে পারছে। সো আপনাকে সেভাবেই এটাকে রিকগনাইজ করতে হবে। আর ইনটেনজিবল অ্যাসেটের জন্য যদি আপনি সোর্স অফ ইনফরমেশন দেখেন, সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অডিটর্স নলেজ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর কনস্টিটিউশন অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। অর্থাৎ IS 38 সম্পর্কে আপনি অডিটর হিসেবে আপনার ভালো নলেজ থাকতে হবে। যেই টাকা দিয়ে পারচেজ ইনভয়েস যেটা সফটওয়্যার কেনা হয়েছে ওই ইনভয়েসটা চেক করতে হবে। ক্লায়েন্টের ক্যালকুলেশন শিডিউল মানে ইম্পায়ারমেন্টের জন্য আপনাকে ইনটেনজিবল অ্যাসেটের অ্যামোর্টাইজেশন রেটটা কত ঠিক মতো ক্যালকুলেশন হয়েছে কিনা সেটা চেক করতে হবে। যদি কোনো ভ্যালুয়েশন হয়ে থাকে আপনার এই ফাঁকে সফটওয়্যারের, সো স্পেশালাইজড ভ্যালুয়েশন, কারণ সফটওয়্যার ভ্যালুয়েশন তো যেই সে করতে পারে না, স্পেশালাইজড ভ্যালুয়েশনই লাগে। সেটা হয়েছে কিনা, হয়ে থাকলে সেটা রিপোর্টটা দেখবেন। আর অডিটরের আন্ডারস্ট্যান্ডিং ইম্পেয়ারমেন্ট ফ্যাক্টর, যে কখন ইম্পেয়ারমেন্ট আমি বলবো, কখন এটাকে ফুললি ডেমোলিশ করে দিব, মার্কেট কি বলে, মার্কেটে কি এটা এখনো চলছে নাকি আরো নতুন কিছু এসেছে যেটার মাধ্যমে আমাকে এটাকে এখনই ডেমোলিশ করে দিতে হবে। ঠিক আছে? সো এই পর্যন্ত হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটের, যেটা কিনা আমরা দেখলাম কি পয়েন্ট কি, রিস্ক কি, এবং আমরা কিভাবে অডিট করব। সো আমরা একটু ছোট্ট ব্রেক দিই আসরের নামাজে, দেন আমরা 10 মিনিটসের মধ্যে, উইদিন 10 মিনিটস, অবভিয়াসলি 10 মিনিটস আগে শেষ হয়ে যাবে, বাট 10 মিনিটসের মধ্যে আমরা ব্যাক করছি। ঠিক আছে?
সো আমরা ব্যাক করলাম। আছি তো সবাই, রাইট? সালাউদ্দিন, মেহেদি, রাশেদ, অল আর ওকে? শুরু করব? Yes, ma'am. ওকে। সাউন্ড বাকিদের নাই কেন? সবাই এখন হয়তো ব্যাক করেনি। ওকে, যেটা বলছিলাম, আমরা কিন্তু ট্যানজিবল অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট যেটা বলে, ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট এবং ইনট্যানজিবল অ্যাসেট দুটোই দেখেছি যে আমরা কিভাবে অডিট করব, রিস্ক কোথায় থাকে, কোন জিনিসগুলো নিব। এখন আসেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বিশেষ করে ইনভেন্টরিটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, রাইট? ইনভেন্টরিটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে থাকে, আর অন্যান্য কোম্পানিতে থাকলেও ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইনভেন্টরিটা একটু বেশি আপনার মনে করেন যে ইম্পর্টেন্ট এবং ভালো করে দেখতে হয়, সেটার ইম্পর্টেন্স বেশি থাকে। তো এমনিতেই ইনভেন্টরি গুলোকে, আমার যে কোনো কোম্পানি আপনি যখন অডিট করবেন দেখবেন আপনাদেরকে 30শে জুনের দিকে ইনভেন্টরি কাউন্টিং এ পাঠানো হয়, যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আপনি অডিটও করবেন, কিন্তু আপনাকে এখন ইনভেন্টরি অ্যাটেন্ড করতে হবে, ইনভেন্টরি কাউন্টিং এ। ঠিক আছে? সো আপনি সেটার এক্সিস্টেন্স মানে ইনভেন্টরি কাউন্টিং এ আপনারা যাবেন। ভ্যালুয়েশন এট দ্য লোয়ার অফ কস্ট অ্যান্ড নিট রিলাইজেবল ভ্যালু, যেটা আমি অলরেডি যখন অ্যাডভার্স ওপিনিয়নের সময় আমি বোধহয় বলেছি যে আমি একটা ক্লায়েন্টে ছিলাম, ওখানে আপনার ইনভেন্টরিটা IS2 যেটা, সেটাতে কস্ট ভ্যালুতে দেখিয়েছে, নিট রিলাইজেবল ভ্যালুতে না দেখিয়ে। নিট রিলাইজেবল ভ্যালু মনে করেন 7-8 লাখ টাকা, কিন্তু কস্ট ভ্যালু হচ্ছে কয়েক কোটি টাকা, সেটাতে দেখিয়েছে। তার মানে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অনেক বেশি ওভার ভ্যালু করে ফেলেছে, আর যেটা নিট রিলাইজেবল ভ্যালুতে দেখানো উচিত ছিল অ্যাজ পার IS2, তারা সেটা ভায়োলেট করেছে। সো এই ব্যাপারটা আছে কিনা ডেফিনেটলি এটা চেক করতে হবে অ্যাজ আ অডিটর আপনাদেরকে। ইন সাম কেসেস কনফার্মেশন অফ ওনারশিপ, অর্থাৎ সামটাইমস হচ্ছে ইনভেন্টরি, আপনি যখন দেখবেন এই ইনভেন্টরি কি আসলেই কোম্পানির কিনা, কিংবা কোনো ইনভেন্টরি থেকে যদি কোনো কিছু সেল হয়ে যায়, বের হয়ে যায়, আসলেই যাদের কাছে সেল হয়েছে তাদের কাছ থেকে একটু কনফার্মেশন নেওয়া যায় তারই কিনা। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে কোম্পানির মধ্যে আপনার ইনভেন্টরি আছে, লিস্টে নাই কিন্তু গোডাউনে আছে, তখন জিজ্ঞেস করলে বলে যে এগুলো তো সেল হয়ে গিয়েছে, কিন্তু কাস্টমার এখনো নিয়ে যায় নাই, গোডাউনেই আছে কিন্তু আমাদের লিস্টে নাই কারণ এটা সেল হয়ে গিয়েছে। তাহলে আপনি সেলের ইনভয়েসটা দেখবেন, ওই কাস্টমারের সাথে কথা বলবেন কনফার্ম করার জন্য যে এটা কি আসলেই তার ইনভেন্টরি কিনা। তো এই ব্যাপারগুলো থাকে যখন ইনভেন্টরি আমি অ্যাজ আ অডিটর চেক করতে চাই, দেখতে চাই, তখন আমার এই জিনিসগুলো দরকার হয়। রিস্ক যদি আমি বলি ইন সেন্স যে ইনভেন্টরি যখন চেক করছি আমি অ্যাজ আ অডিটর কি কি রিস্ক পয়েন্ট আমি আইডেন্টিফাই করব, বা কোনগুলোকে আমি আসলে রিস্কি পয়েন্ট হিসেবে দেখছি। ইনভেন্টরি দ্যাট ডাজ নট এক্সিস্ট বিং ইনক্লুডেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ এমন কিছু ইনভেন্টরি আছে যেগুলা কিনা এক্সিস্ট করছে না কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো। ঠিক আছে? আপনি তো যখন ফিজিক্যালি চেক করতে গিয়েছেন দেখলেন যে লিস্টে আছে কিন্তু ফিজিক্যালি নাই, ওকে, সেটার ব্যাখ্যা আপনি জানতে চাইবেন যে এটা লিস্টে আছে কিন্তু ফিজিক্যালি নেই কেন, কোথায় গিয়েছে। এমন হতে পারে ওরা পারচেস করেছে, ইনভেন্টরিতে দেখিয়েছে কিন্তু এখনো গোডাউনে হয়তো ঢুকায় নাই, সামহাউ যাই হোক না কেন জাস্টিফিকেশন থাকবে, সেটার কনফার্মেশন নিবেন, সেটা চেক করবেন, কিন্তু স্যাটিসফাই না হলে সেটার অবশ্যই আপনারা ফাইন্ডিংস দেবেন। Not all inventory that exist being included in the financial statement. এমনও হতে পারে যে যা ইনভেন্টরি এক্সিস্ট করছে সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নাও থাকতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে দেখেন ওইটা ভাইস ভার্সা, উপরেরটা ইনভেন্টরি দ্যাট ডাজ নট এক্সিস্ট, যে নাই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে, আবার এমন আছে যেগুলো এক্সিস্ট করে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নাই। দুটোই আপনারা হচ্ছে চেক করবেন, যখন ফিজিক্যালি দেখবেন তখনই আসলে এই জিনিসগুলো চোখে আসে। তো আপনারা সেগুলো চেক করবেন যে আসলে আমার লিস্টে কি আছে, ফিজিক্যালি কি আছে, যেটা না থাকবে ব্যাখ্যা কি, বা যেটা থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নেই সেটারও বা ব্যাখ্যা কি। ব্যাখ্যা যদি জাস্টিফাই হয়, ইনফরমেশন যদি সঠিক থাকে, আপনার যদি চেক করে দেখেন তাহলে সেটাকে ধরে নিতে পারেন, আদারওয়াইজ সেগুলোকে আমরা ফাইন্ডিংস হিসেবে দিব।
inventory being included in the financial statement at full value when it is obsolete or damaged, অর্থাৎ ইনভেন্টরি যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো হয়েছে ফুল ভ্যালুতে, অর্থাৎ 100 টাকার জিনিস দেখানো হয়েছে, কিন্তু এটা আসলে অবসোলেট বা ড্যামেজ, এটা হয়তো 10 টাকা 12 টাকা এটা এখন বিক্রি করলে পাওয়া যাবে, যেটা ওই যে নিউট্রালাইজেবল ভ্যালুর কিছুটা সেলস চলে আসে। সো ফুল ভ্যালুতে দেখানো হয়েছে যেটা কিনা অবসোলেট অথবা ড্যামেজ, অথবা ইনভেন্টরি বিং ইনক্লুডেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্য রং ভ্যালু, whether due to miscalculation of cost or the fact that has been used authorized net realizable value lower than cost। অর্থাৎ আইএস টু কি বলেছে, কস্ট এবং নেট রিলাইজেবল ভ্যালু যেটা লোয়ার সেটাতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড করতে হবে বা দেখাতে হবে। আপনি সেটাতে না দেখিয়ে আপনি হয়তো ফুল ভ্যালুতে বা কস্ট ভ্যালুতে দেখিয়েছেন। হ্যাঁ, সো নিউট্রালাইজেবল ভ্যালু অথবা সেটা কি ড্যামেজ কিনা এগুলো চেক টেক করে তারপর আসলে আমাদেরকে সেটা বসাতে হবে। ইনভেন্টরি দ্যাট অ্যাকচুয়ালি বিলংস টু থার্ড পার্টিস বিং ইনক্লুডেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এমন যদি হয় যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে থার্ড পার্টির ফাইন্যান্সিয়াল, মানে আপনি এক্সিস্টেন্স বা যখন ফিজিক্যালি চেক করতে গিয়েছেন আপনি দেখেছেন যে ইনভেন্টরি কিছু আছে যেগুলা থার্ড পার্টির ইনভেন্টরি, বাট আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুডেড। কিভাবে থার্ড পার্টির বুঝবেন, যে আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখছি যে ইনভেন্টরিটা আমার এখানে আছে, আবার দেখলাম যে আবার সেলস যে ইনভয়েস গুলো সেখানেও আবার এটা দেখানো, তার মানে কি এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, এটা থার্ড পার্টির হয়ে গিয়েছে। সো আমাকে থার্ড পার্টির থেকে কনফার্মেশন নিতে হবে যে এটা কি আপনার কিনা। অর্থাৎ যদি আমার কোনো অধিকার না থাকে সেগুলোকে তো আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঢুকাতে পারছি না। সো থার্ড পার্টির বিলঙ্গিংস থাকলে থার্ড পার্টি থেকে ওই যে রিসিভেবল যেরকম কনফার্মেশন নেওয়া হয় সেরকম কনফার্মেশন নিয়ে তারপর সেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে জাস্টিফাই করতে হবে। আর কিছু কিছু আছে যে ইনভেন্টরি হুইচ হ্যাজ অ্যাকচুয়ালি বিন সোল্ড ইজ ইনক্লুডেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কাট অফ, কাট অফ মানে কি 30 জুন, মনে করেন যে 30 জুনে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি পরিমাণ ইনভেন্টরি আছে, সেটার মধ্যে যদি কারোর থেকে কমিটেড হয় যে হ্যাঁ ও আমার কাছ থেকে নিবে, কিন্তু এখনো সেল হয়নি, যতক্ষণ পর্যন্ত ইনভয়েস না হবে সেল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফাইন্যান্স মানে আপনার ইনভেন্টরি থেকে সেটাকে বাদ দিতে পারবেন না। অথবা কারোর সাথে কমিটেড পারচেস করবেন, করেননি এখনো, আপনি তখনই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনভেন্টরি লিস্টে ঢুকাই ফেলবেন না। অ্যাকচুয়াল কাট অফ টাইমে 30 জুনের মধ্যে যদি সেটা ঘটে যায়, অর্থাৎ বিক্রি হয়ে যায় অথবা আপনি কিনে ফেলেন, তাহলেই হচ্ছে আপনি সেটাকে রিকগনাইজ করতে পারবেন অ্যাজ পার আইএস, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে, কমিটেড কোনো কিছু আসবে না, অ্যাকচুয়াল যেটা যদি হয়ে থাকে সেটা হয়তো আপনাকে আসবে আপনার এখানে। আর আমরা ইনভেন্টরি দেখার জন্য অ্যাজ আ অডিটর আমরা কি কি জিনিস নেই, দ্য কোম্পানিজ কন্ট্রোল ওভার ইনভেন্টরি কাউন্টিং, ইনভেন্টরি কাউন্টিং ঠিকঠাক মতো হয়েছে কিনা, বা যদি এমন হয় যে কোম্পানির পক্ষ থেকে ইনভেন্টরি কাউন্টিং করবে ইয়ারলি একবার বা 6 ইয়ার্স পর পর, 6 মান্থস পর পর, সেটা আমরা দেখবো। অডিটরস অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য অ্যানুয়াল ইনভেন্টরি কাউন্ট, অডিটররা আপনি হয়তো 30 জুনে একটা টিম এসে, হয়তো সেই টিমে আপনি নাও থাকতে পারেন, এসে হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনভেন্টরি যেটা সেই ইনভেন্টরিটা ফিজিক্যালি ভেরিফাই করে গেলো, আপনি হয়তো অগাস্টে গিয়ে অডিট করলেন, তখন ওই ওই টাইমে কি ইনভেন্টরি ছিল আর এখন কি আছে একটা রিকনসিলিয়েশন করে দেখবেন ওইটা ঠিক আছে কিনা, বা ওদের রিপোর্টটা আপনার তখন কাজে লাগবে। আপনার ফার্মেই হয়তো করেছে বাট আপনি হয়তো ছিলেন না, সো আপনি যখন অডিট পারপাজে ওইটার রিপোর্টটা আপনার অবশ্যই লাগবে। কনফার্মেশন উইথ থার্ড পার্টিস হোল্ডিং ইনভেন্টরি অর হ্যাভিং ইনভেন্টরি স্টোরড ফ্রম বাই দ্য কোম্পানি, ওই যে বললাম সেল হয়ে গিয়েছে অথবা আপনি পারচেস করবেন, এরকম কমিটেড কিছু থাকলে সেটার অবশ্যই, বা আপনি পারচেস করেছেন কিন্তু এখন আপনার গোডাউনে ঢুকে নাই, বা কেউ আপনার কাছ থেকে কিনে নিয়েছে বা আপনি সেল করেছেন কিন্তু আপনার গোডাউন থেকে আউট হয় নাই, এই ব্যাপারগুলো অবশ্যই থার্ড পার্টি দিয়ে অডিটরকে কনফার্ম করতে হবে। পারচেস ইনভয়েস যদি কেনা হয়ে থাকে পারচেস ইনভয়েস গুলো দেখা, ওয়ার্ক ইন প্রোগ্রেসে কোনো ইনভেন্টরি থাকলে সেগুলোকে চেক করা, পোস্ট ইয়ারিং সেলস ইনভয়েস লাস্টের দিকে সেলস গুলো দেখা, প্রাইস লিস্ট গুলো চেক করা, সেলস অর্ডার কিছু আছে কিনা লাস্টের দিকে সেগুলো চেক করা। সো আপনি যখন এই সেলস অর্ডার পারচেজ অর্ডার ওয়ার্ক ইন প্রোগ্রেস ইয়ার ইন্ডের সবকিছু যখন নিবেন, আলটিমেটলি ইনভেন্টরির সাথে আপনার ওপেনিং ইনভেন্টরি সাথে র মেটেরিয়াল পারচেস, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস সেল করে তারপর হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, এবং এই ইনভেন্টরির সাথে রিসিভেবল পেয়েবলের একটা ডিরেক্ট লিঙ্ক আছে, কারণ আপনি কিনলে পেয়েবল বিক্রি করলে রিসিভেবল। ঠিক আছে, সো যখনই ইনভেন্টরি দেখছেন আপনাকে অবশ্যই রিসিভেবল পেয়েবল মিলিয়ে এগুলো সবগুলোকে একসাথে চেক দিতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। রিসিভেবল
যেটা একটু আগে ইনভেন্টরির সাথে রিলেটেড ছিল, সেখানে কি বলা আছে একটু দেখি। সরি, হ্যাঁ, ওকে। রিসিভেবলের প্রথম পয়েন্ট কি, মানে কি পয়েন্ট কি কি, কনফার্মিং ডেপ্ট ওয়েড বাই কাস্টমার উইথ কাস্টমার্স, মানে এক্সিস্টেন্স, রাইট, অব্লিগেশন, ভ্যালুয়েশন, অর্থাৎ আপনি যাদের কাছ থেকে টাকা পান তারাই তো কোম্পানির রিসিভেবল, রাইট? কাস্টমারের সাথে আপনার একটা কি আছে, তার সাথে কি কি লেনদেন আছে, সেগুলো আগে কনফার্ম হওয়া অ্যাজ আ অডিটর, যে আসলেই এগুলো রিসিভেবল কিনা, কার কার কাছে রিসিভেবল দেখবেন এবং কনফার্মেশন পাঠাবেন। যেটা বড় বড় সবগুলোতে তো আর পাঠানো যায় না, যাদের সাথে বেশি লেনদেন বা বেশি টাকা যাদের কাছে পান, যেই পার্টিগুলোর কাছে সাপ্লাই, মানে যেই কোম্পানিগুলোর কাছে বেশি টাকা পান, তাদেরকে হয়তো কনফার্ম করা যায় আসলে আপনার কাছে এত টাকা কোম্পানি পায় কিনা, বা আপনার তো এরকম পিরিয়ড ছিল হয়তো বা কবে, মানে কোম্পানি ইয়া করবে যে কবে পে করবে না করবে, বাট আপনি শুধু কনফার্ম হবেন রিসিভেবল এত টাকাই কিনা। কারণ সামটাইমস দেখা যাচ্ছে কোম্পানির মধ্যে যদি 2 নাম্বার কেউ করে থাকে, ফ্রডের কোনো পসিবিলিটি হয়ে থাকে, তারা ক্যাশ কালেক্ট করেছে হয়তো কাস্টমারের কাছ থেকে, কিন্তু অ্যাকাউন্টস দেখাচ্ছে 100 টাকাই পায়, কিন্তু ওই কোম্পানির থেকে হয়তো 50 টাকা সে ক্যাশে নিয়ে নিয়েছে, নিয়ে এসে তার নিজের বিজনেস করছে, আর টাইম হওয়ার আগে আগে হয়তো আবার কোম্পানিতে ঢুকিয়ে দিবে, মাঝখানে সে হয়তো একটা মেকানিজম করলো তার নিজের প্রফিটের জন্য। এরকম হয়েছে, হচ্ছে, এরকম জিনিস আমি নিজে ফিজিক্যালি কয়েকটা ক্লায়েন্টে হ্যান্ডেল করেছি, যে তারা যখন কাস্টমারকে আমি রিসিভেবল কনফার্মেশন পাঠিয়েছি, তখন দেখা গিয়েছে কাস্টমার বলছে আমি তো এই ডেটে ওকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছি। ব্যাংকে হলে একটা ট্রেস থাকে, ক্যাশে হলে অনেক সময় ট্রেস রাখা যায় না। ওই অ্যাকাউন্টেন্ট সেই টাকা দিয়ে বিজনেস করছে, সে দেখাচ্ছে এর কাছে টাকা পায়, প্রভিশন ধরছে, এই সেই, হ্যাঁ। তো এগুলো একটু চেক করা বিষয়। যখনই আপনি থার্ড পার্টি কনফার্মেশন নেবেন তখনই দেখবেন এগুলো বের হয়ে যাবে অনেক সময়। মেজর রিস্ক কোথায়, ডেপস বিং আনকালেক্টেবল, 6 মাস 1 বছর আছে এখনো রিসিভেবল, বা অনেক রিসিভেবল আছে 5-6 বছর, আদৌ 5-6 বছর যে টাকা দেয় না, আপনার কি মনে হয় সেটা আর টাকা দিবে? তাহলে দেখবেন প্রভিশন পলিসি কি কোম্পানির, কোম্পানি প্রভিশন কত বছর, মানে মনে করেন 1 বছর যদি না পায় 20% প্রভিশন রাখবে, যদি 2 বছর হয়ে যায় 40%, যে না এর থেকে 40% পাবো না 60% পাবো, তো এরকম প্রভিশনের পলিসি কি। প্রভিশন পলিসিও যদি ওভার করে ফেলে, অবশ্যই এটাকে আসলে এক্সপেন্স হিসেবে দেখিয়ে এটাকে রিসিভেবল থেকে বাদ দিয়ে দেয় ভালো, অ্যাজ পার পলিসি যদি বলা হয়। আর ডেপস বিং কন্টেস্টেড বাই কাস্টমার, মানে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কাস্টমারের সাথে ব্যালেন্স মিলে না, এটা একটা রিস্ক হয়, যে আপনি বলেছেন 10 টাকা, আপনি হয়তো কনফার্মেশন পাঠিয়েছেন, কনফার্মেশন আসলো যে না 8 টাকা পায় কোম্পানি। এগুলো একটা রিস্ক থাকে, সেজন্য আপনি রিসিভেবল লেজার গুলো নিবেন অ্যাজ আ অডিটর, কনফার্মেশন অবশ্যই পাঠাবেন, আর ক্যাশ পেমেন্ট হয়েছে কিনা, কখন নিয়েছে, কি করেছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। ব্যাংক, ব্যাংক খুবই কমন একটা জিনিস, ক্যাশের ব্যাংক বলেন বা শুধু ব্যাংক বলেন, এটা অডিট করার ক্ষেত্রে আপনাকে আমি আগে কি কি জিনিস নিবেন সেটা আগে দেখি। ক্যাশ বুকটা কালেক্ট করবেন, ব্যাংক বুকটা কালেক্ট করবেন, ব্যাংক কনফার্মেশন, ব্যাংক স্টেটমেন্টটা নিবেন, আর হচ্ছে আপনার রিকনসিলিয়েশনটা নিবেন। এই 3-4টা জিনিস হচ্ছে আপনি ক্লায়েন্ট থেকে কালেক্ট করবেন, ক্যাশ বুক, কনফার্মেশন ফ্রম দ্য ব্যাংক, ওই যে থার্ড পার্টি কনফার্মেশন, ব্যাংক স্টেটমেন্ট আর রিকনসিলিয়েশন। এখানে কোথায় কোথায় মেজর পয়েন্ট কোথায়, কনফার্মিং ব্যাংক ব্যালেন্স ডিরেক্টলি উইথ দ্য ব্যাংক, আপনি কনফার্মেশন পাঠাবেন ব্যাংকে যে আসলেই ব্যালেন্স এত কিনা। কনফার্মিং রিকনসিলিয়েশন ডিফারেন্স ক্যালকুলেটেড বাই দ্য ক্লায়েন্ট, অর্থাৎ রিকনসিলিয়েশনে দেখা যাচ্ছে যে চেক একটা রিসিভ হয়েছে, হ্যাঁ, চেক রিসিভ কি মাসের পর মাস রিকনসিলিয়েশনে রেখে দেয়? আমি টাকা পাবো, কেউ একজন ক্লায়েন্ট আমাকে চেক দিল, আমি কি চাইবো না তাড়াতাড়ি এটা ব্যাংকে জমা দিয়ে আমার ক্যাশে টাকাটা চলে আসুক বা ব্যাংকে টাকাটা চলে আসুক? আমি কি সেটাকে মাসের পর মাস দেখাবো যে চেক রিসিভ নট ডিপোজিটেড টু দ্য ব্যাংক? এটা হয়, এবং এটা হয় ব্যাড ইন্টেনশনে। 6 মাস পর এটা আবার ইনভ্যালিড হয়ে যায়, আসলে ওই কাস্টমারের ব্যাংক ব্যালেন্সে কোনো টাকাই নেই, এদের সাথে একটা কমিট করে তারা হচ্ছে হয়তো একটা চেক দিয়ে দিল, কিন্তু এটা যদি প্রেজেন্ট করে এটা ব্যাক করবে। ঠিক আছে, সো এটাও কিন্তু একটা ফ্রড করার একটা ওয়ে হতে পারে। কনফার্মিং এনি ম্যাটেরিয়াল ক্যাশ ব্যালেন্স হেল্ড অ্যাট দ্য ক্লায়েন্ট আর কারেক্টলি স্টেটেড, বেশি ক্যাশ ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ডে থাকবে না, একটা লিমিটেড ব্যালেন্স থাকবে, যেটা বলা থাকবে পলিসিতে, হয়তো 35,000, 30,000, 50,000 হাইস্ট যে ক্যাশে থাকবে সেটা দিয়ে কাজ করতে পারবে। আমি একটা ক্লায়েন্ট পেয়েছি কিছুদিন আগে, তার ব্যাংকে আছে 99,000 টাকা, ক্যাশে দেখাচ্ছে 1 কোটি টাকা। বিলিভ ইট অর নট, ক্যাশে কিভাবে এত টাকা থাকে? ক্যাশে একটা নির্দিষ্ট লিমিট থাকা উচিত না, যে কত টাকা ক্যাশে থাকবে?
ডেফিনেটলি থাকা উচিত এবং ক্যাশে কম রাখাই পসিবল। ব্যাংকে যত লেনদেন করা যায় দ্যাটস বেটার। মেজর রিস্ক কোথায় থাকে? নট অল ব্যাংক ব্যালেন্সেস ওন বাই দ্য ক্লায়েন্ট বিং ডিসক্লোজড। অনেক সময় দেখা যায় ব্যাংক সবগুলো যা যা যেখানে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে হয়তো সব ডিসক্লোজ করে না। এটা হয়তো আপনার জন্য বের করতে একটু কষ্ট হবে, কিন্তু কথা বলতে বলতে অনেক সময় বেরও হয়ে যায় যে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আসলে 10টা না 12টা বা 2টা না আসলে 5টা। রিকনসিলিয়েশন ডিফারেন্স বের করবেন, ক্যাশ বুক আর ব্যাংক স্টেটমেন্টের রিকনসিলিয়েশনের ডিফারেন্স বের করবেন, কেন রিকনসিলিয়েশন, কি টাইপের জিনিস রিকনসিলিয়েশনে আছে, এটা সলভ হচ্ছে না কেন। আর যেটা বললাম যে ম্যাটেরিয়াল ক্যাশ ফ্লো যে অমিট হয়েছে কিনা বা মিসস্টেটেড হয়েছে কিনা, ক্যাশে যেন বেশি না থাকে। সো এভাবেই যদি আমি ক্যাশের ব্যাংক টা দেখি তাহলে ব্যাংকের রিস্ক অনেক সময় কমে যায়। রিকনসিলিয়েশনটা ভালো করে দেখা যে আসলে কি আছে, কেন ব্যাংক বুক এবং ব্যাংক স্টেটমেন্টের ডিফারেন্স হচ্ছে, এবং এই ডিফারেন্সটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব মিট আপ করার ব্যবস্থা করা। পেয়েবল হচ্ছে রিসিভেবলের ভাইস ভার্সা, একটু পড়েন নিজেরাই, দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। পেয়েবলটা একটু নিজেরা পড়েন। পড়ছি আমরা, মেহেদি, রাশেদ। জি ম্যাম। ওকে। কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে পরের রাতে যাবো। এটা ম্যাম, রিসিভেবলের নন এক্সিস্টেন্ট লায়াবিলিটিস বিং ডিক্লেয়ার্ড, এই টার্মটা বুঝিনি আসলে। নন এক্সিস্টেন্ট লায়াবিলিটিস বিং ডিক্লেয়ার, তাই তো? আচ্ছা, তাহলে মেজর রিস্কে আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে এন্টিটি আন্ডারস্ট্যান্ডিং ইজ লায়াবিলিটি, যে কি কি লায়াবিলিটি আছে সেটা বুঝে বা সেটা ঠিক মতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এনেছে। একটা হচ্ছে কাট অফের ব্যাপারটা থাকছে, যে কাট অফ টাইমে কি গুডস এসেছে। আর আরেকটা হচ্ছে মোর রেয়ারলি নন এক্সিস্টেন্স লায়াবিলিটি বিং ডিক্লেয়ার্ড, অর্থাৎ আমার এখানে লায়াবিলিটি নাই, মানে অ্যাকাউন্টসে বা কোম্পানির কাছে লায়াবিলিটি না এটা, বাট সে এটা ডিক্লেয়ার করেছে এবং সেটাকে পেয়েবল রেখেছে। সেটা কিভাবে বোঝা যায়? ওই যে একই জিনিস, যদি কনফার্মেশন পাঠান আসলে সে লায়াবল কিনা বা আসলে তার কাছে পান কিনা, সেটা কিন্তু আপনি বুঝবেন। ঠিক আছে? সো জি এই ম্যাম। জন্য যত বেশি কোশ্চেন করা বা কনফার্মেশন পাঠানো যায়, একটু ফোন কলে কথা বলা যায়, তাহলে দেখবেন যে এটা আরো মোর ক্লিয়ার হবে। এখন আমরা আছি লং টার্ম লায়াবিলিটিস বা লোন। হ্যাঁ, যে কোনো কোম্পানিতে ছোট লোন হোক, লং টার্ম লোন, শর্ট টার্ম লোন, কিছু না কিছু থাকে। সেটার জন্য মেজর পয়েন্ট কি থাকতে পারে? প্রথমেই হচ্ছে রিস্ক ইনক্লুড ফেইলিওর টু মেক কারেক্ট ডিসক্লোজার অ্যান্ড মিসক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ঠিক আছে? এমন হতে পারে যে লোন নিয়েছি কিন্তু হচ্ছে গিয়ে ক্যালকুলেশন ঠিক নাই, ইন্টারেস্ট ঠিক নাই, বা ডিসক্লোজার আমি ঠিকঠাক মতো দেই নাই। আবার দেয়ার শুড বি থার্ড পার্টি এভিডেন্স ফ্রম লেন্ডার, এবং কিছু কিছু জিনিস আমি যদি কারো কাছ থেকে লোন নেই, ইনফরমেশন গুলো বা যার কাছ থেকে নিয়েছি তার সাথে একটু চেক করা যে হ্যাঁ, লোন গুলো ঠিক আছে কিনা, বা সে আসলে তাকে আমরা লায়েবল কিনা দেওয়ার জন্য
সবকিছু একটু চেক করে দেখা। সো মেজর রিস্কে যদি আমি আসি আর একটু ক্লিয়ার হয়ে যাবো ব্যাপারটা, দ্যাট নট অল লং টার্ম লাইবিলিটিস হ্যাভ বিন ডিসক্লোজড। অর্থাৎ আমার লোন অনেক আছে বাট আমি সবগুলো ডিসক্লোজ করি নাই, হতেই পারে। এটা যদি ব্যাড ইন্টেনশন থাকে, দেখা যাবে লোন আছে কিন্তু ডিসক্লোজ করি না, আপনি বের করবেন কিভাবে অডিটর হিসেবে? আপনি তো সব ডকুমেন্টস গুলো চাইলেন, সে যদি ভুলে আপনাকে এমন কোনো ডকুমেন্টস দিয়ে দিলে যেটা আসলে লোন তার আছে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে দেখায় না, কারণ তার লাইবিলিটি বেশি দেখালে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দুর্বল দেখাবে, সে কারণে হয়তো সেটা অমিট করে গিয়েছে, ওটা সে অন্যভাবে ম্যানেজ করবে। সো এরকম যদি পেয়ে থাকেন সেটা একটা রিস্ক হতে পারে। ইন্টারেস্ট পেয়েবল নট বিন ক্যালকুলেটেড কারেক্টলি, কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে, ব্যাংক থেকে লোন নিলে ব্যাংকে কত পার্সেন্ট দিবেন না দিবেন, সবকিছু ক্যালকুলেশন তারা হয়তো করে রেখেছে, কিন্তু তারপরেও লোনের চুক্তিটা দেখে কবে থেকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হচ্ছে, ইন্টারেস্ট রেট আসলে কত, কবে থেকে পে করা উচিত, ক্যালকুলেশন ঠিক আছে কিনা সেটা অডিটর হিসেবে আপনাদেরকে একটু চেক করতে হবে। আর ডিসক্লোজার দেওয়া হয়েছে কিনা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনারা দেখবেন যে যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি লোন থাকে খুব সুন্দর করে ডিসক্লোজ করা থাকে এই লোনের এগেনস্টে কোনো বন্ধক আছে কিনা, মানে মর্টগেজ আছে কিনা, লাইক যদি ল্যান্ড মর্টগেজ থাকে কিংবা যদি তাদের ফিক্সড ডিপোজিট মর্টগেজ থাকে, এগুলো সব বলা থাকে। সো সেগুলো ডিসক্লোজার অবশ্যই পারফেক্ট হতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজারেই অনেক কিছু, অর্থাৎ ডিসক্লোজ করতে হবে যাতে করে ইউজার খুব ইজিলি আপনার জিনিসটা ধরতে পারে। আর এই লং টার্ম লোনের জন্য আমরা যদি কি কি ডকুমেন্টস গুলো আমরা চেক করি বা চাই, একটা হচ্ছে শিডিউল অফ লোন, একটা হচ্ছে স্ট্যাচুরি বুক সাচ আস রেজিস্টার, বা মানে আমরা লোনের জন্য যদি কোনো বুক মেনটেন করি, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, লোন এগ্রিমেন্ট গুলো, ব্যাংক লেটার, মানে অনেক সময় লোনের জন্য ডিরেক্ট ব্যাংকে যে হ্যাঁ আমি এই ব্যাংক থেকে লোন নিয়েছি বা নেই নাই, তাদের কাছে ডিরেক্ট লোনের একটা কনফার্মেশন পাঠানো, ক্যাশ বুক বা বোর্ড মাইনস যে লোন যে নেওয়া হয়েছে তখন কি ডিসিশন হয়েছে, কত রেটে কি, এগুলা সবকিছু একটু দেখা। ক্যাশবুক কেন, এই যে লোন গুলা যে এসেছে কোন দিন এসেছে, কবে থেকে আপনার হচ্ছে লাইবেল আপনি পে করার জন্য, এগুলো জানার জন্য ক্লায়েন্ট শিডিউল এবং ক্যালকুলেশন। ঠিক আছে, সো এগুলো যদি দেখেন আপনি লং টার্ম লোন নিয়ে আপনার আর কোশ্চেন থাকবে না। লং টার্ম লোন গুলো আপনার যখনই 1 বছর চলে যাবে দেখেন যাবে যে লোন হয়তো 100 টাকা, 10 টাকা হচ্ছে 1 বছর পর পে করতে হবে, তাহলে সেটা কারেন্ট লাইবিলিটি, বাকি 90টা হচ্ছে আমার লং টার্ম লাইবিলিটি। এভাবে দুইটা ভাগে ভাগ করতে হবে, ইন্টারেস্ট ক্যালকুলেশন সহ, ইন্টারেস্ট সহ তাকে পে করতে হবে। সো এগুলো আপনারা যখন চেক করবেন আপনারা একটু অডিটর হিসেবে দেখবেন। সো এখানে আসলে আমার আর ডিটেলস কিছু নাই এই চ্যাপ্টারে, তারপরে আপনারা যদি কোনো কিছু দেখেন আমাদেরকে এর সাথে একটু শেয়ার করতে পারেন অ্যাজ পার চ্যাপ্টার 13। সো মোটামুটি এই ছিল সাবস্টেন্টিভ প্রসিজার। আমি যদি একটু ফার্স্টের দিকেই যাই, আপনারা একটু দেখেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। এই লং টার্ম লাইবিলিটিস এর পরে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যেটা কিনা দাদা অলরেডি আপনাদেরকে পড়িয়েছে না, চ্যাপ্টার 6 আর 7 পারচেজ সিস্টেম, রেভিনিউ সিস্টেম পড়েছেন নিশ্চয়ই। জি ম্যাম। সো ওইটাই লাস্টের দিকে ছোট্ট করে একটু বলা, কিন্তু রেফারেন্স দেওয়া আছে যে ওই চ্যাপ্টারে তো করা হয়েছে, সো এটা নিয়ে আর ডিটেলস চ্যাপ্টার 13-এ কিছু বলেনি। সো যেহেতু আপনারা 6-7 পড়েছেন, সো আপনাদের আর ইনকাম স্টেটমেন্ট রিলেটেড সাবস্টেন্টিভ প্রসিডিওর আর দরকার নেই, আপনাদের ওইখানেই কভার হয়ে গিয়েছে। আর আপনার যতটুকু যেই টপিক গুলো পড়িয়েছি 7টা টপিক, এখানে যদি আপনার আর কিছু জানার থাকে আমি এই ফাঁকে আপনাদেরকে সিনোপসিস গুলো একটু শেয়ার করে দিচ্ছি। ম্যাম পজিটিভ মেথড এন্ড নেগেটিভ মেথড বলতে কি বুঝাইছে ম্যাম? ওই যে আপনি যদি ক্লায়েন্টে যদি পাঠান, রাইট, আপনি তো কনফার্মেশন পাঠাবেন। একটা হচ্ছে কনফার্মেশন কিসের জন্য পাঠালেন, রিসিভেবলের জন্য, এটা হচ্ছে পেয়েবলের জন্য। আমি রিসিভেবল দিয়েই আপনাকে বলি, আপনি যদি ক্লায়েন্টকে পাঠান, ক্লায়েন্ট যদি অ্যান্সার দেয় তাহলে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ রেসপন্স, রাইট। আর যদি আপনি ক্লায়েন্টকে তার রিসিভেবল কত আছে সেটা জানার জন্য পাঠালেন কিন্তু কোনো রেসপন্স করলো না, ওটা হচ্ছে নেগেটিভ। এখন পজিটিভ হলে তো অবশ্যই আপনি অডিট ফাইলে রাখবেন যে হ্যাঁ সে রেসপন্স করেছে, রিসিভেবল এত। যদি না দেয় তাহলে কি রাখবেন, আপনি যে পাঠিয়েছেন তখন ওটাই হবে এভিডেন্স যে আপনি ট্রাই করেছেন ব্যালেন্সটা কনফার্ম করার, বাট সামহাউ তারা রেসপন্স করেনি। ঠিক আছে ম্যাম নেগেটিভ হলে রেসপন্স করবে না, আর পজিটিভ হলে? হ্যাঁ হ্যাঁ, পজিটিভ হলে রেসপন্স করবে। চ্যাপ্টার গুলো দিয়েছি, একটু দেখেন তো মেহেদি গিয়েছে কেন। জি ম্যাম আসছে। ওকে, পজিটিভ পজিটিভ কনফার্মেশন আর নেগেটিভ কনফার্মেশন বলে এটাকে। হ্যাঁ, অনেক সময় আমরা অ্যান্সার পাই না, তো ধরে নেওয়া হয় যে আমরা যে কমিউনিকেট করেছি, ট্রাই করেছি, দ্যাট ইজ হচ্ছে আমাদের মানে অডিটের জন্য অতটুকুই এনাফ যে আমরা ট্রাই করেছি।
এবং সেটা নাও পেতে পারি। বাকিরা আর আমি যে একটা মডেল কোশ্চেন আপনাদেরকে পড়াচ্ছিলাম, তো সেটা আমি ওটা দিয়ে দিচ্ছি এখানে, কারণ ওখানে যে কোশ্চেন যতগুলো পড়িয়েছি আরো হয়তো কয়েকটা পাবো আমি, বাট দাদা যদি শেষ করতো বিশেষ করে 9, 14, 15, 16, তাহলে আপনাদের জন্য ফটাফট আমি ওটা একটু রিভিউ দিয়ে যেতে পারতাম, কারণ 14, 15, 16 অনেকগুলো কোশ্চেন আছে, বাকি চ্যাপ্টার গুলোর একটু কম। হ্যাঁ, সো সেজন্য আমি এটা জাস্ট একটু শেয়ার করে দিই আপনাদের, নাকি আপনাদের কাছে আছে? না ম্যাম, শেয়ার করে দিলে ভালো হয়। ওকে, আপনি একটু দেখবেন, কোনোটা যদি আপনাদের কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে? এটা একটু বাসায় দেখা, তবে যদি দাদা চ্যাপ্টার গুলো শেষ করে একটু, তখন পুরোটা একটু গো থ্রু করলে একটা বেশ মানে ভালো একটা রেসপন্স পাবেন আর কি, ঠিক আছে? সো আপনাদের চ্যাপ্টার 12 বা 13 নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা, কারণ আজকে আমার হচ্ছে এই দুইটা চ্যাপ্টারই ছিল শেষ করার মতো। সো আমি একটু দেখেছি, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো কিছু জানার থাকে, ইউ ক্যান শেয়ার উইথ মি ইজিলি, প্লিজ। জি ম্যাম, একটা বিষয় জানার আছে হ্যাঁ, ডেফিনেটলি, প্লিজ। ম্যাম। একটা অর্গানাইজেশনের একাধিক ব্রাঞ্চ আছে। হুম। এখন ব্যাংক এক না branch- অন্য কোনো? একটা অর্গানাইজেশনের একাধিক ব্রাঞ্চ আছে। ওকে, সেটা কি ব্যাংক কি না? ব্যাংক না, অন্য কোনো আচ্ছা, ঠিক আছে, অর্গানাইজেশন। ওকে ওকে। তো ওনাদের এক অর্গানাইজেশনের একটা বিল্ডিং আছে, এক ব্রাঞ্চের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং ওনারা ইউজ করে, কিন্তু আহ এটার আহ, এই বিল্ডিংটা অন্য ব্রাঞ্চের মানে বুকে এন্ট্রি করা আছে। এখন এটা কি করতে পারি কি, আর কি আরেকবার বলেন, করতে পারি কিনা? আরেকবার বলেন। ধরেন একটা অর্গানাইজেশন, ওর এ একটা ব্রাঞ্চ, বি আর একটা ব্রাঞ্চ। হুম। এখন এ এ ব্রাঞ্চ যে বিল্ডিংটা ইউজ করতেছে, এটা ওর অ্যাকাউন্টসে বুক না করে এটা বি ব্রাঞ্চের অ্যাকাউন্টসে বুক করছে। এটা কি করতে পারি কিনা? আচ্ছা, এটা হচ্ছে যদি গ্রুপ কনসেপ্ট থাকে তাদের, গ্রুপ কনসেপ্টে তাদের আসলে এখানে ওই যে বিল্ডিংটা বা যে ফ্লোরটা ইউজ করছে সেটার ডিডে কার সাথে চুক্তি করা, এটা কি এই ব্রাঞ্চের সাথে চুক্তি করা নাকি অন্য ব্রাঞ্চের সাথে চুক্তি করা, এটা একটা দেখা। আপনি যদি সোললি শুধু একটা ব্রাঞ্চের অডিট করেন সেক্ষেত্রে আপনি এটা কোশ্চেন অ্যারাইজ করতে পারেন, বাট যদি গ্রুপের কনসেপ্টে দেখেন তাহলে হয়তো এটা চলে আসছে অলরেডি, তাই না? গ্রুপের কোনো না কোনো জায়গায়, গ্রুপ তো আসলে সবগুলো ব্রাঞ্চ মিলে একসাথে। সো আপনি আগে ডিডটা দেখেন, ডিডে কি বলা আছে, ডিড অনুসারে কি এর রিকগনাইজ করার কথা কিনা। যদি এর রিকগনাইজ করার কথা অথবা শো করার কথা, তাহলে আপনি সেটা কোশ্চেন রেজ করেন যে এই ব্রাঞ্চ কেন শো করেনি, সেটার রিজন কি, জাস্টিফিকেশন কি, বোর্ডের অ্যাপ্রুভাল কি, এবং সেটা মানে এই ব্রাঞ্চ তাহলে কি শো করছে, ওই ঠিক আছে? ব্রাঞ্চে ওই ব্রাঞ্চে কিছুই শো করতেছে না, জাস্ট ওই ব্রাঞ্চ ইউজ করতেছে, কিন্তু শো করতেছে আরেক ব্রাঞ্চে। এই জন্যই বললাম এগ্রিমেন্টটা দেখেন আগে, এগ্রিমেন্ট দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে যে আসলে ও দেখাতে পারবে কিনা, তার সাথে যদি এগ্রিমেন্ট না হয় সে তো দেখাতে পারবে না। তখন তো আপনি আবার এগ্রিমেন্ট দেখবেন, এগ্রিমেন্ট দেখে যদি অন্য ব্রাঞ্চের নাম থাকে তখন আপনি কোশ্চেন করবেন না যে আপনার সাথে এগ্রিমেন্ট না, আপনি কেন দেখিয়েছেন। ওকে, সো আগে এগ্রিমেন্টটা এগ্রিমেন্ট একটু চেক করেন যে কার সাথে। অ্যাকচুয়ালি ম্যাম, ঘটনাটা ঘটছে হচ্ছে গিয়ে ওই যেই ব্রাঞ্চের বুকসে দেখাচ্ছে, মানে অ্যাকাউন্টসে দেখাচ্ছে, আগে ওই বিল্ডিংটা ওই ব্রাঞ্চ ইউজ করতো, দেন ওরা হচ্ছে গিয়ে ওই জায়গা চেঞ্জ করে ফেলছে। জায়গা ওকে, চেঞ্জ সেজন্য করছে, হয়তো বা ওখানে একটা ব্রাঞ্চ। এগ্রিমেন্টটা চেঞ্জ হয় না, জায়গা চেঞ্জ করেছে কিন্তু এগ্রিমেন্টটা হয়তো চেঞ্জ করে এই ব্রাঞ্চের নামে আনেনি, রাইট? সেজন্য হয়তো হ্যাঁ, হতে পারে। সো যদি এটা হয়ে থাকে তাহলে অসুবিধার কিছু নেই। এটা আমাদের পার্সপেক্টিভে, মানে অডিটরের পার্সপেক্টিভে কোনো অবজারভেশন যাবে না। না না, এটা কারণ হচ্ছে চুক্তিটা হয়তো চেঞ্জ করে নাই। হ্যাঁ, ওরা যেহেতু ব্রাঞ্চ, ওরা গ্রুপ কনসেপ্টে ঠিক থাকলেই হয়েছে,
এখন গ্রুপ কনসেপ্টে আপনি হয়তো গ্রুপের অডিটর না, কিন্তু আপনি একটা জায়গার অডিটর। সো যদি দেখেন যে ডিডটা আসলে ওই ব্রাঞ্চের সাথে, তাহলে আপনার কিছু করার নেই, কারণ ডিড না থাকলে তো এই কোম্পানি দেখাতে পারবে না। ডিডটা হয়তো চেঞ্জ করে না, যখন আবার চেঞ্জ করবে তখন এ দেখাবে। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। ম্যাম, জি। অ্যানালিটিক্যাল প্রসিডিওর এবং সাবস্টেন্সিভ প্রসিডিওর মোর লাইক অনেকটা সেম, এক্সেপ্ট ডাটা অ্যানালাইজ ছাড়া অ্যানালিটিক্যাল প্রসিডিওরে। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মধ্যেই তো সাবস্টেন্টিভ, মানে সাবস্টেন্টিভ প্রসিডিউরের মধ্যেই তো অ্যানালাইটিক্যাল জি, প্রসিডিউর। আমরা কি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর তো আলাদা কিছু না। হ্যাঁ ম্যাম, আমরা যখন অডিট করতে যাব প্রথমে কি সাবস্টেন্সিভ প্রসিডিওরটা করব না অ্যানালিটিক্যালটা করব? আমার মনে হয় অ্যানালিটিক্যালটা পরে করব, আগে সাবস্টেন্সিভ প্রসিডিওরটা। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মানে সাবস্টেন্টিভের পার্টই অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, তো আপনি সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দিয়ে শুরু করতে পারেন। ক্লিয়ার? জি ম্যাম। আর সাবস্টেন্টিভ প্রসিডিউরটা শুরু করতে পারেন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দিয়ে। ওইটা তাহলে ইজি হবে, আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন আমার কোথায় ঢুকতে হবে, কোনটা রিস্কি পয়েন্ট, কোনটাকে আগে অডিট করতে হবে। ঠিক আছে? তো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দিয়ে যখন শুরু করবেন তখন জিনিসটা ভালো হবে, আপনার জন্য একটু আগাতে সুবিধা হবে বা ইজিলি আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ম্যাডাম, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আসলে ম্যাটেরিয়ালিটিটা আমি অনেক দিন ধরে এটা আসলে করতে, ওইটা ক্লিয়ার হতে পারছিলাম না। আপনার ক্লাস করার পরে বুঝেছি যে ম্যাটেরিয়ালিটিটা কিভাবে, যে কোনো একটা অডিটে ম্যাটেরিয়ালিটিটা কিভাবে সেট করতে হয়। আমার বেশি ভালো লেগেছে যে আপনি রেভিনিউটা ধরে ওইটা কোনো একটা তো আসলে ডিসিশন নিতে বেসিস হবে। ধরে, হ্যাঁ, নাহলে হয়তো হ্যাঁ, প্র্যাকটিক্যালি না বুঝালে তো আপনারা আমরা বুঝবেন না। আসলে অনেক জায়গায় শুনছিলাম ম্যাটেরিয়ালিটি, কিন্তু ম্যাটেরিয়ালিটিটা কিভাবে করতে হবে এবং কিভাবে নিতে হবে এই জিনিসটা আসলে আমরা আগে পাইনি। তো আপনার ক্লাস করার পরে আমি আসলে অনেকটুকু ক্লিয়ার হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ ফর দিস, কারণ এটা থ্যাংক আসলে ইউ আমার মীর। আমার আমার কাছে অনেকদিন এটা আসলে মানে একটা কনফিউজ হয়ে গেছে। আনক্লিয়ার একটা জায়গা ছিল, যেটা আপনি জি হয়তো ক্লিয়ার অ্যান্সার পাচ্ছিলেন না বা ক্লিয়ার জি। রেফারেন্স পাচ্ছিলেন না, হাউ টু ক্যালকুলেট, হাউ টু ইউজ ইন দ্য অডিট, রাইট? হ্যাঁ জি ম্যাম, কারণ সবসময় শুনছিলাম যে ম্যাটেরিয়ালিটি, কিন্তু কিভাবে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন, কারণ এটা একটা ক্যালকুলেশনেরও ব্যাপার আছে। ইয়েস, হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, কিন্তু এটা যে কিভাবে দেবো, বেসটা কিভাবে হবে, বা মানে কোন যে রাইট ওয়েতে যাব সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু সব জায়গায় বলছিল যে ম্যাটেরিয়াল অডিট করতে হলে ম্যাটেরিয়ালিটি আগে করতে হবে। তো ডেফিনেটলি এটা আসলে করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা ক্লিয়ার হচ্ছিলাম না কি। থ্যাংক ইউ যাক, মীর। আপনি ক্লাস করার পরে তারপরেও ম্যাম। স্টিল আমি আপনাদের সাথে আছি। আজকে হয়তো ফর্মালি ক্লাস শেষ, আমার যে কয়টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার ছিল, বাট আমি ফর্মালি শেষ করলেও আমি ইনফর্মালি আপনাদের সাথে শেষ করিনি। আমার হোয়াটসঅ্যাপ ওপেন আছে, আপনারা এক্সামের আগ পর্যন্ত যখন দরকার হবে, যে জায়গায় আটকাবেন, যা দরকার হবে, প্লিজ নক মি। হ্যাঁ, আমি হয়তো ইনস্ট্যান্ট সবসময় অ্যান্সার করতে পারবো না ব্যস্ততার কারণে, বাট স্টিল আমি আপনাদেরকে যতটা সম্ভব এক্সপ্লেনেশন কথা বলে বা রেফারেন্স দিয়ে বা মেসেজ দিয়ে আই উইল ট্রাই মাই বেস্ট টু ক্লিয়ার অল দ্য থিংস। হ্যাঁ, আমার স্টুডেন্টরা অ্যাসুরেন্সে অন্তত এক চান্সে পাশ করুক, আমি সেটাই চাই। ঠিক আছে? ম্যাম, প্রিভিয়াস চ্যাপ্টার নিয়ে কোশ্চেন করতে পারি ম্যাম? হ্যাঁ, চ্যাপ্টার 2। ডেফিনেটলি মেহেদি, প্লিজ। ম্যাম, আমি চ্যাট বক্সে দিচ্ছি ম্যাম, আমাদের স্যার একজন হুম। সিনপসিস করছে এমসিকিউর, উনি দিছে an audit firm must not accept an engagement if the client previously known to them। উনি বলছে ফলস, বাট ম্যানুয়ালি দিছে ট্রু। আচ্ছা, এটা মানে আমরা আরেকদিন আলোচনা করেছিলাম, মানে অডিট ফার্ম মাস্ট নট অ্যাকসেপ্ট অ্যান এঙ্গেজমেন্ট ইফ দ্য ক্লায়েন্ট প্রিভিয়াসলি নোন টু দেম। Accept an audit firm must not accept an engagement if the client previously known to them। না, এটা কি দিয়েছে উনি অ্যান্সার? ফলস, বাট বলে দিছে ট্রু। আচ্ছা, ইজ ইট ট্রু অর ফলস? আচ্ছা, আমার এঙ্গেজমেন্ট লেটারের থটটা কি, বা আমরা কি ডিসকাস করেছিলাম? আমরা আসলে আগে ক্লায়েন্টকে জানবো। এঙ্গেজমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরেও আমরা আগে ক্লায়েন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করব, তারপরে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? আপনি যদি একটু ক্লায়েন্টকে জানেন, না বুঝেন, মানে না জানেন, তাহলে আপনি হুট করে হয়তো অ্যাকসেপ্ট করলেন এঙ্গেজমেন্টটা, কিন্তু পরবর্তীতে কোনো একটা প্রবলেমের কারণে আপনাকে আবার সারেন্ডার করতে হলো যে না ভাই, এটা আমার ক্যাপাসিটির মধ্যে নাই, আমি অডিট করতে পারবো না। ঠিক আছে? এরকম যেন ঘটনা না হয়। আমরা আগে একটু ক্লায়েন্টকে যদি জেনে আমরা যদি রিসিভ করি, তাহলে হচ্ছে ব্যাপারটা মানে আমাদের জন্য সঠিক হবে। সো আমরা একটু চেষ্টা করব যে
ক্লায়েন্টকে কিছুটা হলেও জানা, আর না জানলেও তো যে দেখেন প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার কিন্তু আছে, সেটা দিয়ে আগের অডিটরের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়া যে তোমার এখানে কোনো রিস্ক আছে কিনা, এমন কিছু আছে কিনা যেটা কিনা আমাকে, আমি এই ক্লায়েন্টটা নিব কি নিব না সেটা নিয়ে। সো আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অ্যাসেপ্ট করার আগে বা এঙ্গেজমেন্ট লেটার দেওয়ার আগে আপনি একটু ক্লায়েন্টকে জানার চেষ্টা করবেন। ক্লায়েন্টকে না জেনে এটা যদি অ্যাসেপ্ট করেন তাহলে পরবর্তীতে হয়তো এটার ইম্প্যাক্টটা পড়তে পারে। এখন কি আসলো অ্যান্সার বলেন মেহেদি? ম্যাম ট্রু, সিক রেফারেন্স চাইতে। ঠিক আছে। জি ম্যাম। ওকে, আর কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন, কোনো চ্যাপ্টার, কোনো মানে ফিজিক্যাল কোনো অবজারভেশন যদি অডিটে গিয়ে পেয়ে থাকেন এ ধরনের কিছু চাইলেও শেয়ার করতে পারেন, আমরা হয়তো আপনাদেরকে একটু হেল্প করতে পারি বোঝার জন্য। অনেক সময় দেখা যায় যে রেফারেন্সের অভাবে বা ডিসকাশনের অভাবে ওটা হয়তো বা মানে ইয়া থেকে যায়, ধোঁয়াশা থেকে যায়। সো অনেকেই আছে এখানে, বাট আসলে রেসপন্স করে 2-4 জনই। আমি জানি না বাকিরা আসলে আমার ক্লাস শুনে কিনা, কিংবা আসলে সিনোপসিস গুলো দেখে কিনা, কিংবা আসলেই কোনো বেনিফিট আপনাদের হচ্ছে কিনা আমি সঠিক জানি না, বাট চেষ্টা করছি যে আপনাদের যাতে বেনিফিট হয়, আপনারা যেন ক্লিয়ারলি চ্যাপ্টার গুলো বুঝেন অ্যান্ড অ্যান্সার করতে পারেন অ্যাকর্ডিংলি ইন দা ইয়াতে মানে এক্সামে। আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে হয়তো বা আপনারা পার পেয়ে যাবেন, বাট আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র সিএল কনসেপ্টে পড়াইনি। যে কয়টা চ্যাপ্টার যেভাবে পড়িয়েছি আমি কিন্তু পিএল কনসেপ্ট বা অ্যাডভান্স কনসেপ্টও পড়িয়েছি, কারণ কিছু জিনিস এখানে আছে, বাট অনেকগুলো জিনিসের আরো ডিটেলস আপনি পিএল এ পাবেন, অ্যাডভান্স স্টেজে পাবেন। ওখানেও দেখবেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি মাথায় থাকে আপনার সেইগুলো অডিট অ্যাসুরেন্স বুঝতে সুবিধা হবে, বা অ্যাডভান্স অডিট অ্যাসুরেন্সও আপনার বুঝতে সুবিধা হবে, বিশেষ করে রিপোর্টিং সাইডটা। আর ম্যাটেরিয়ালিটি, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইজ দ্য কমন থিং, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, বা যে কোনো অডিটের জন্য কনসেপ্ট গুলো খুবই মানে জেনারিক। সো আপনার শুধুমাত্র সিএল পাস করার জন্য কিন্তু আমি পড়াই নেই। সিএল হয়তো পাস করবেন, বাট আমার কনসেপ্ট ছিল আপনারা নেক্সট লেভেল গুলোতেও যেন মানে এইগুলোর এই কনসেপ্টে যে কনসেপ্টটা আমি পড়িয়েছি উইথ এক্সাম্পল ডিটেলসে ডিসকাস করেছি, এটার বেনিফিটটা যেন নেক্সট লেভেল গুলোতেও পান। কারণ যতদিন যাবে আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটার ভ্যালু তত। পিএলএ গেলে আপনি দেখবেন সব কেস বেস কোশ্চেন, আপনার যদি প্র্যাকটিক্যাল কিছু আপনি ওভাবে না জানেন না বুঝেন, হার্ড টু অ্যান্সার। অ্যাডভান্সে তো আরো বেশি, একদমই প্র্যাকটিক্যালি যারা কাজ করেছে বা এই ধরনের প্রবলেম গুলো সলভ করার এক্সপিরিয়েন্স আছে, দে ক্যান অ্যান্সার ইট ইজিলি। ঠিক আছে। সো চেষ্টা করেছি, হিউজ একটা টাইমের এক্সপিরিয়েন্স ছিল আমার একনাবিনে অডিট করার। সো যা পড়িয়েছি আসলে সবগুলোই আমি ফেস করেছি বলা যায়, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু বোঝানোর, সো দ্যাট ইউ ক্যান অলসো মানে অ্যান্সার করতে পারেন যে কোনো কিছু আর কি। ঠিক আছে। সো যদিও আমাদের 7টা পর্যন্ত ক্লাস, বাট আমি আগেই বলেছিলাম যে আমার আসলে শরীরটা ভালো না, গায়ে জ্বর নিয়ে আসলে ক্লাস নিচ্ছি। আমি একটু যদি আপনারা বলেন তাহলে হয়তো আমরা লিভ করতে পারি, বাট স্টিল কোনো প্রবলেম হলে প্লিজ নক মি ইন হোয়াটসঅ্যাপ, আই এম অ্যাভেলেবল অন দেয়ার। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে যে কোনো টাইমে মনে করতে পারেন, আমি আপনাদের সাথে পাশে সব সময় থাকবো। আপনার এক্সামের আগে পরে যে কোনো টাইমে আপনার অ্যাসুরেন্স পড়তে বসলে যদি মনে হয় যেন এটা একটু ডিসকাস করে নে, বা এটা একটু বুঝিনি, বা ম্যামকে একটা কোশ্চেনের এটা বুঝিনি, এটা কেন অ্যান্সার হবে, প্লিজ ডু দ্যাট। ওকে। ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো তো মাচ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু অবশ্যই অবশ্যই, আমি আমার স্টুডেন্টের জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করবো? ঠিক আছে, আমি চাই আপনারা তাড়াতাড়ি পাশ করেন, আপনারা পরের লেভেলে যান, কোয়ালিফাই করেন, এবং হচ্ছে গিয়ে আমার সাথে দেখা করেন যে হ্যাঁ একদিন আপনার ক্লাস করেছিলাম ম্যাম, হয়তো কিছু উপকার হতেও পারে আমার ক্লাস থেকে, আমি ঠিক জানি না। বাট আপনারা যখন কোয়ালিফাই করে এসে দেখা করবেন যে হ্যাঁ আমি আপনার স্টুডেন্ট ছিলাম, ওইটা আমার জন্য অনেক বেশি প্রাউড যে না একদিন ও আমার মানে ও আমার ক্লাস করেছিল। উপকার হোক না হোক, এই যে একটা চেনা জানা, এই যে একটা কানেকশন, এটা যেন সব সময় থাকে। ঠিক আছে।
আমি হয়তো এখানে ভিডিও সবার অন নেই, আমি হয়তো সবার চেহারাটা ভালো করে চিনি না বা ধরতে পারছি না, বাট আমি যখন আইসিবিতে যাই সালামের ধরন দেখেই বুঝি এরা আমার স্টুডেন্ট। এক্সাম হলে আমাকে আমার দিকে চাওয়ার ধরন দেখেই বুঝি এরা আমার স্টুডেন্ট। আমি অতটুকু সময় করার চেষ্টা করি বা একটু খোঁজ খবর নেই। ঠিক আছে, সো সম্পর্কটা আসলে আজীবনের জন্যই, ক্লাস হয়তো কয়েকদিনের জন্য। ওকে, ভালো থাকবেন সবাই, ঠিক আছে। দেখা হবে ইনশাল্লাহ আবারও। আমাদের হয়তো কোনো, যদি আমি পিএল এর কোনো ক্লাস নেই হয়তো বা সেখানে দেখা হতে পারে, অথবা আইসিবিতে যদি আপনাদের সাথে দেখা হয়, আমি যাই আইসিবিতে ডেফিনেটলি, আর হোয়াটসঅ্যাপ তো আছে। ভালো থাকবেন সবাই, হ্যাঁ। পড়াশোনা করবেন, রেগুলারলি করবেন, নো মিস, এক্সামটা ভালো করে দিবেন, প্রিপারেশন নিয়ে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। গুড। ওকে। আসসালামু ওকে আলাইকুম। ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।